ফরাসি কালাহারি মরুভূমি থেকে আমাজনের গহন রেন ফরেস্ট, ভয়ঙ্কর হিংস্র বনিপ থেকে শুরু করে লম্বা ঘাসের আড়ালে ওঁত পেতে থাকা সিংহের দল, এই সব প্রতিকূলতাকে উপেক্ষা করে নির্ভীক হৃদয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এক অতি সাধারণ বাঙালি যুবক। কুবেরের ঐশ্বর্যের হাতছানি নয়, যার হৃদয়ে জুড়ে ছিল অদেখাকে দেখার, অজানাকে জানার দুর্দম নেশা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে যে অতি সাধারণ ছাপোষা বাঙালি যুবকের অসাধারণ হয়ে ওঠার আখ্যান বাঙালিকে আজও উদ্বুদ্ধ করে অ্যাডভেঞ্চারের হাতছানিতে সাড়া দিতে। সেই অ্যাডভেঞ্চার প্রিয় যুবক শঙ্করের দ্বিতীয় দুর্ধর্ষ যাত্রার গল্প পার্থদের কলমে চাঁদের উপত্যকা ইতিমধ্যেই আপনাদের আমরা শুনিয়েছি। ভ্যালি ডিলা লুনাকে পিছনে ফেলে শঙ্করও ফিরে এসেছে তার নিজের দেশ ভারতবর্ষে। কিন্তু শঙ্কর কি পারবে নির্বিবাদী আট পৌড়ে জীবনযাপন করতে, নাকি আবারও কোনো গভীর ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে ছুটে যেতে হবে কোনো দুর্গম প্রকৃতির বুকে? পার্থদের সুনিপুণ কলমে মোহময়ী প্রকৃতির উদ্দাত্ত বর্ণনায় আমরা নিয়ে এসেছি আড্ডাবাজের সর্ববৃহৎ শ্রুতিগল্প শঙ্করের তৃতীয় অভিযান, রাজহংসীর সরোবর। পার্থদে জন্ম 20শে নভেম্বর 1968 কলকাতায়। স্কুল জীবন কেটেছে পুরুলিয়ার আবাসিক রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়নে স্নাতকোত্তর, চাকরি সূত্রে রাজ্য সরকারের সমবায় দপ্তরের আধিকারিক। ছোটবেলা থেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর সুনীল গঙ্গোপাধ্যায়ের ভক্ত। নিজে লিটল ম্যাগাজিন ও পত্রপত্রিকায় লেখালেখি করেছেন অনেক দিন। রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকায় 2008 সালে প্রকাশিত গল্প ফিল গুড গাড়ি বিশেষ প্রশংসিত হওয়ার পর আনন্দমেলা, 1920, দেশ, তথ্যকেন্দ্র, নন্দন, সোপান সহ বিভিন্ন পত্রিকা ও লিটল ম্যাগাজিনে গল্প প্রকাশিত হয়েছে। সম্প্রতি এবারত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে রুধির ধারায় রহস্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি চাঁদের পাহাড়ের সিকুয়েল হিসেবে লেখকের লেখা শঙ্করের দুঃসাহসিক অভিযানের দুটি উপন্যাস, চাঁদের উপত্যকা এবং রাজহংসীর সরোবর নিয়ে প্রতিভাস প্রকাশনী থেকে তার প্রথম বই প্রকাশিত হয়। এই সামগ্রিক উপস্থাপনায় সহযোগিতা করেছে অডিও ভিউ। গল্পের জন্য 221B হ্যারিসন রোড, হরতনের গোলাম, স্টোরি উইথ অ্যারি, স্টোরি অফ টুমরো বাংলা ইউটিউব চ্যানেল। বিভিন্ন স্বাদের নতুন নতুন গল্প শুনতে চ্যানেলগুলি অবশ্যই সাবস্ক্রাইব করুন। লিংক এই গল্পের ডেসক্রিপশনে দেওয়া রইল। এখন আপনারা শুনবেন রাজহংসী সরোবর দ্বিতীয় পর্ব। নির্জন লেনা নদীর উপত্যকায় গুলি দুটোর প্রচণ্ড শব্দ আর প্রতিধ্বনির মধ্যেখানে নেকড়ে তিনটে পাইনের জঙ্গলে উধাও হয়ে গেল। শঙ্কর বাঁদিকের লার্চের জঙ্গলটার দিকে তাকালো। গুলি দুটো ওদিক থেকেই ছুটে এসেছে। অন্ধকার জঙ্গলের ভেতর কুয়াশার পর্দা নেমে এসে আরও রহস্যময় করে তুলেছে। মানুষ কেন, কোনো জীবজন্তুর নড়াচড়াও চোখে পড়ছে না। সম্ভবত ঘন জঙ্গলের আড়াল থেকে কেউ ওদের দেখছে। সে নিজেকে প্রকাশ করতে চায় না।
ভাসিলিসা শঙ্করের পাশে এসে দাঁড়িয়েছে। চোখ মুখের উদ্বেগ সরে গিয়ে একটা প্রশ্নচিহ্ন ফুটে উঠেছে। শুকনো ডালপালা দিয়ে শঙ্কর নিভে আসা আগুনটাকে আবার জাগিয়ে তুলল। হাওয়ায় স্ফুলিঙ্গ তুলে আগুনের শিখাটা উঁচু হয়ে উঠল। তো এতৎ নিজনকমিৎসা, কে এই আগন্তুক? শঙ্কর মাথা নাড়ল। কে এই আগন্তুক অনুমান করা মুশকিল। সে রাশিয়ায় আসার পর থেকে নানা রকম ঘটনার ঘূর্ণিপাকে তাকে টেনে নিচ্ছে। পরপর দুটো খুন। প্রথমে ট্রেনের মঙ্গল যুবক গাঞ্জরিগ। সে কিছু বলতে চেয়েছিল, সম্ভবত এমন একজনের কথা বলতে চেয়েছিল যে সোনার বিস্কুট ভরা বাক্স আর পুলিশ খুনের ঘটনাটা জানে। বেচারা গাঞ্জরিগ জানত না সেই তথ্যগুলো প্রকাশ হলে তার প্রাণহানির আশঙ্কা আছে। ওর বন্ধু বাদবায়ার হয়তো আন্দাজ করেছিল সেদিন রাতের অন্ধকারে যে খর্বাকার লোকটা গাঞ্জরিগের উপরে হামলা চালায় তার বিড়ালের মতো চলাফেরা শঙ্করের খুব চেনা লেগেছিল। ইরকুটস্কে নামার পর প্রাবধার সাংবাদিক আন্দ্রে রিবিনের কাছ থেকে ওরা জানতে পারে এক পাদ্রী সাহেবের কথা। অঙ্গার্স্কের খুনের ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহভাজনের তালিকায় ছিলেন পাদ্রী চেরনিয়াক। উনি অভিযুক্তদের আদালতে তোলার আগেই ছাড়া পান। স্থানীয় মানুষের দাবি আর ইরকুটস্কের ডায়োসেসের বিশপ গেন্নাদির হস্তক্ষেপে উনি ছাড়া পেয়েছিলেন। তবে ওই ঘটনার পর ইরকুটস্কের সেন্ট অ্যান্ড্রুজ গির্জা থেকে পাদ্রী চেরনিয়াককে বাইকাল হ্রদের ধারে লিজভিয়াঙ্কায় সেন্ট নিকোলাই অ্যাপোস্টেলিক গির্জায় বদলি করা হয়। শঙ্কর জানত এই মানুষটার কাছেই প্রসাদদা আর ইগর দিমেন্তিয়েভের কথা জানা যাবে। ভাসিলিসাকে নিয়ে শঙ্কর লিজভিয়াঙ্কায় যেদিন পৌঁছায় তার আগের দিন গির্জার ভেতর পাদ্রী চেরনিয়াক খুন হন। আততায়ী কনফেশনাল বক্সের ভেতর পাদ্রির কপালে গুলি করেছিল। এরকম নৃশংস খুনের ঘটনায় লিজভিয়াঙ্কার শান্তিপ্রিয় মানুষ আতঙ্কিত হয়ে উঠেছিল। কনফেশনাল বক্সে যেখানে পাদ্রী চেরনিয়াকের দেহটা পড়েছিল সেখানে দাঁড়িয়ে ভাসিলিসা হঠাৎ ডুকরে কেঁদে উঠেছিল। শঙ্কর সেদিকে তাকাতেই ভাসিলিসা চোখের ইশারায় দেখায় কাঠের দেওয়ালে ধারালো অস্ত্রের আঁচড়ে একটা সিরিলিক বর্ণমালার হরফ লেখা আছে, পি। পরদিন চেরনিয়াকের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বিশপ গেন্নাদি বলেছিলেন, চেরনিয়াক অত্যন্ত শান্তিপ্রিয়, স্নেহশীল ও বিজ্ঞান সচেতন মানুষ ছিলেন। ডক্টর মরোজেভের সঙ্গে তার জীবন্ত যোগাযোগ ছিল। বিশপ গেন্নাদি শঙ্করকে চার্চের পিছন দিকে চেরনিয়াকের কক্ষে নিয়ে গিয়েছিলেন। সেখানে শঙ্কর নানা বইপত্রের ফাঁকে চেরনিয়াককে লেখা ডক্টর মরোজভের একটা চিঠি পেয়েছিল। রাত বাড়ছে। জঙ্গলের বধির করে তোলা নিস্তব্ধতার মধ্যে ভেসে আসছে দুই একটা বন্য জন্তুর ডাক। ভাসিলিসা একটা পশমের চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। মাঝে মাঝে ঘুমের মধ্যে কেঁপে উঠছে। শঙ্কর আগুনের জ্বলন্ত শিখার দিকে তাকিয়ে আছে। সে প্রথম রাতে পাহারায় আছে। শেষ রাতে ভাসিলিসার জাগার কথা। মনের ভেতর তোলপাড় চলছে শঙ্করের। ডক্টর মরোজভের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ডক্টর জিং। তিনি হঠাৎ গুম হয়েছেন অথবা ইতিমধ্যেই মৃত। পাদ্রী চেরনিয়াকের সঙ্গেও ডক্টর মরোজভের চিঠিপত্রে যোগাযোগ ছিল। তিনিও রহস্যজনকভাবে আততায়ীর হাতে খুন হয়েছেন। একটা রহস্য কোথাও আছে, কয়েকটা সূত্রও আছে, কিন্তু সেগুলো আলগা সুতোর মতো ঝুলছে, যাদের প্রান্তগুলো জুড়ে একটা টান টান কাহিনী তৈরি হবে। একটা বুনো জান্তব গন্ধ পাচ্ছে শঙ্কর। মাথার ভিতরটা ঝিমঝিম করছে। নেকড়েগুলো আবার ফিরে আসছে। পাইনের বনের অন্ধকারে তিনজোড়া চোখ জল করছে। ওরা এগিয়ে আসছে। মাটিতে ওদের থাবার নখগুলো ঘষে সানিয়ে নিচ্ছে। শরীরের কালচে বাদামি লোমগুলো ফুলে উঠেছে। দলটার মধ্যমণি নেকড়েটা এগিয়ে এসে তীব্র চোখে শঙ্করকে দেখছে। বাকি নেকড়ে দুটো অন্ধকার আকাশের দিকে মুখ তুলে হঠাৎ ভয়ালো সুরে একসঙ্গে ডেকে উঠল। শঙ্করের মনে হলো ওরা রণভেরি বাজাচ্ছে, সামনাসামনি লড়াইয়ে আহ্বান জানাচ্ছে।
দলপতি নেকড়েটা অসমাপ্ত লড়াইটা শেষ করতে চাইছে। শঙ্কর হাত বাড়িয়ে মেশিন নেগান্ট রাইফেলটা খুঁজল, কিন্তু রাইফেলটা কোথায় গেল? তার পাশেই তো রাখা ছিল। মাউজার পিস্তলটা ভাসিলিসের কাছে। সে এখন আগুনের পাশে পশমের চাদরের উষ্ণ ওমে ঘুমোচ্ছে। ভাসিলিসার পাশ কাটিয়ে নেকড়েটা এগিয়ে এসে দাঁড়ালো। ওর দৃষ্টি শঙ্করের দিকে স্থির। শঙ্কর নিশ্চিত জানে নেকড়েটা শিকারের খোঁজে নয়, তার সঙ্গে অসমাপ্ত লড়াইটা শেষ করতে এসেছে। নিরস্ত্র শঙ্কর সতর্ক হলো। অতর্কিতে নেকড়েটা আক্রমণ করতে পারে। সরাসরি ভয়ঙ্কর জন্তুটার চোখে চোখ রাখল। অপলক ঠান্ডা চোখে তাকিয়ে থাকা নেকড়েটা সামনের দুটো পা শূন্যে তুলে মানুষের মতো উঠে দাঁড়ালো। ধীরে ধীরে একটা দীর্ঘকায় মানুষের অবয়ব ধারণ করল। বিস্মিত চোখে শঙ্কর দেখল নেকড়েটা ভলকি মিখাইলের রূপ নিচ্ছে। অবিকল এক চেহারা, সেই চওড়া শক্ত চোয়াল, তীব্র চাহনি আর ঠোঁটে ঝুলে থাকা ক্রূর হাসি। মিখাইলের শরীর থেকে যেন আগুনের হলকা বেরোচ্ছে। শঙ্কর দেখছে মিখাইল যেন ক্রমে একটা আগুনের গোলায় পরিণত হচ্ছে। সেই আগুনের গোলা আচমকা তীব্র বেগে ছুটে আসছে শঙ্করের দিকে। আগুনের গোলা, এক উজ্জ্বল শক্তিপুঞ্জ ওর চোখের সামনে চলে এসেছে। ওর মুখের চারপাশে আগুনের গোলাটা ছুটে বেড়াচ্ছে। শঙ্কর আড়ষ্ট হয়ে উঠেছে। ওর কপালে ফোঁটা ফোঁটা ঘাম। আলোর গোলা ঘুরপাক খেতে খেতে একসময় প্রচণ্ড বেগে ওর শরীরে ঢুকে পড়ল। শঙ্কর ঘামছে, প্রচণ্ড উত্তেজনায় ঘামছে। প্রচণ্ড ঘামতে ঘামতে জেগে উঠল শঙ্কর। ভয়ঙ্কর এক স্বপ্ন। চোখ খুলতেই ওর চোখের সামনে অন্ধকার তৈগার বনভূমি, রাতের আকাশ আর থালার মতো গোল চাঁদ, আর চাঁদের সামনে এক ছায়ামূর্তি সামান্য ঝুঁকে তার দিকেই তাকিয়ে আছে। আমি বুঝতে ছিল। শঙ্করের দিকে হাতটা বাড়িয়ে ছায়ামূর্তি বলে উঠল। লোকটার বাড়ানো হাত ধরে শঙ্কর উঠে দাঁড়ালো। দ্রাস্তুই, আমি শঙ্কর। তাহলে এই লোকটাই বুঝতে চিনো? মঙ্গোলিয়ান ওঝা, যাকে শঙ্কর আর ভাসিলিসা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। সে এতদিন তাদের পেছনেই ছায়ার মতো ঘুরছে। চাঁদের দিকে তাকিয়ে লোকটা বলে উঠল, শঙ্কর, তোমার মধ্যে একটা নেকড়ে আছে, তাকে ভয় পেও না। তোমার মধ্যে এক শুদ্ধ, অদম্য, অপরিমার্জিত শক্তি আছে। ভল্ক মাসনাস্ত, একটা উদক্র নেকড়ের শক্তি আছে। তাকে জানো, জাগাও তাকে। ভাসিলিসা ইতিমধ্যে ঘুম থেকে উঠে ওদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। অন্ধকার ফুরিয়ে আসা রাতের আকাশের ম্লান চাঁদের দিকে তাকিয়ে তার প্রশ্ন, বুঝতে চিনো? তুমি জানো আমার বাবা ইগার তিমন্তিয়েভ আর স্তারসিব্রাত প্রসাদ কোথায়? রাতের আগন্তুক বেঢপ পোশাকের এক বুড়িয়াত মঙ্গল ওঝা লেনা নদীর উত্তর দিকে হাত তুলে বিড়বিড় করে বলল, সাইবেরিয়ায়, উত্তরে, আরও উত্তরে। সন্ধে 7টা। সেন্ট পিটার্সবার্গে, যার দ্বিতীয় নিকোলাসের প্রাসাদের সাউথ ব্লকের লম্বা বারান্দা ধরে লোকটা হেঁটে যাচ্ছিল। ত্রস্ত ভঙ্গিতে চলার ধরনে তার ভিতরের উত্তেজনাটা টের পাওয়া যাচ্ছে। স্বল্প আলোকিত বারান্দার একপাশে লম্বা লম্বা লার্জ কাঠের দরজাগুলোর উপর তাম্র ফলকে বিভিন্ন মন্ত্রকের নাম লেখা, কৃষি মন্ত্রক, শিল্প মন্ত্রক ইত্যাদি। টাকমাথা মাঝবয়সী লোকটা এই সব বন্ধ দরজা পেরিয়ে যাচ্ছে। তার গন্তব্য বারান্দার শেষে একটা আধ ভেজানো দরজা। ভেতর থেকে ম্লান বৈদ্যুতিক বাতির আলো বারান্দায় গড়িয়ে পড়ছে। দরজার গায়ে লেখা স্বরাষ্ট্র মন্ত্রক। টাকমাথা লোকটা জানে সন্ধ্যের পর এই সময়টায় অন্য মন্ত্রকের দফতরগুলো বন্ধ হয়ে যায়, তাই তাকে রিপোর্টিংয়ের জন্য এই সময়েই আসতে বলা হয়। কিন্তু অন্য দিনগুলোর থেকে আজকের দিনটা আলাদা।
উত্তেজনায় গ্রীষ্মের এই মনোরম সন্ধেবেলায়ও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। আধ ভেজানো দরজার সামনে দাঁড়িয়ে লোকটা অন্য দিনগুলোর মতোই খুক খুক করে দুবার কাশল। আজ যেন উত্তেজনায় গলাটা একটু কেঁপে গেল। দরজার ভেতর থেকে শান্ত গম্ভীর গলায় ভেসে এলো, এসো ডিরেক্টর, ভেতরে এসো। ফাইল হাতে লোকটা ভিতরে ঢুকে গেল। ঘরটার সিলিং খুব উঁচু, মাঝখানে একটা ঝাড় লণ্ঠন জ্বলছে। দেয়ালে যার দ্বিতীয় নিকোলাস ও তার স্ত্রী আলেকজান্দ্রা ফিওদ্রোভনা ছাড়াও তার পিতা, পিতামহ আর প্রপিতামহের তৈলচিত্র। দুদিকের দেয়াল জুড়ে ফাইল, কাগজপত্র আর বইয়ে ঠাসা কাঁচের দেয়াল আলমারি। লম্বা টেবিলের উপর রোমানভ সাম্রাজ্যের প্রতীক দুমুখ ঈগলের কাঠের প্রতিকৃতি। টেবিলের উপর একটা রঙিন কাচের পেপারওয়েট ঘুরপাক খাচ্ছে। শক্ত আঙুলের মোচড়ে যিনি পেপারওয়েটটা ঘোরাচ্ছেন সেই মানুষটার ধবধবে সাদা চুলে বৈদ্যুতিক বাতির ম্লান আলো পড়েছে। বাকি মুখটা আলো আঁধারির আলপনায় রহস্যময় হয়ে উঠেছে। সামরিক পোশাক পরা সাদা চুলের মানুষটা গম্ভীর উত্তেজনাহীন গলায় বললেন, বলো ভিতালি, কি খবর এনেছো? ভেরেকভনি বস, তার এসেছে, ভয়ঙ্কর খবর। টাকমাথার গলা কেঁপে যায়। সাদা চুল অবিচলিত ভঙ্গিতে অপেক্ষা করছেন। অস্ট্রিয়া হাঙ্গেরির প্রিন্স আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড আর তার ওয়াইফ সোফি আজ সকালে সারাজেভোতে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। ভিতালি, আমার দেশের গুপ্তচর সংস্থার প্রধান হয়ে তুমি এসব বাসি খবর নিয়ে এসেছো সন্ধেবেলায়? গোয়েন্দা সংস্থা ওকরানার প্রধান ভিতালি নিষ্প্রভ মুখে তাকিয়ে থাকে তার সর্বশক্তিমান বসের দিকে। ভিতালি, তুমি আরও তৎপর হও। আর্চডিউককে যে লোকটি খুন করেছে সেই আততায়ীর নাম জানো? না জানলে শুনে রাখো, গাভরিলো প্রিন্সিপ। সাদা চুলের বস চেয়ার ছেড়ে উঠে একটা আলমারির সামনে গিয়ে দাঁড়ালেন। কাঠের দরজা খুলে একটা জুব্রস্কা ভদকার বোতল আর দুটো গ্লাস বের করে দুটো গ্লাসে ভদকা ঢেলে ডিরেক্টরের দিকে একটা গ্লাস এগিয়ে দিলেন। গুপ্তচর সংস্থা ওকরানার টাকমাথা ডিরেক্টর মুখ বিকৃত করে গ্লাসে একটা চুমুক দিলেন। পোল্যান্ডের এই ভদকার জড়িবুটির গন্ধটা তার নাপসন্দ, কিন্তু ভেরকভনি বসকে প্রত্যাখ্যান করার সাধ্য তার নেই। এখন ভিতালি, তোমার কাজ হলো প্রিন্সিপ যে বিচ্ছিন্নতাবাদী গুপ্তদল কালো হাতের সদস্য তাদের উদ্দেশ্যটা জানা। ভদকার গ্লাসে চুমুক দিয়ে সাদা চুল বললেন, গুপ্ত দলটা সার্বিয়ার মদতপুষ্ট, আমি খোঁজ নিয়েছি। উৎসাহী গলায় ডিরেক্টর জানালো, অস্ট্রিয়া হাঙ্গেরি সাউথে স্লাভিক প্রদেশগুলো বেরিয়ে আসতে চায়, আলাদা করে ইউগোস্লাভিয়া হতে চায়, কিন্তু ময় মাস্টার আর্চডিউকের হত্যা নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে, সবাই ধিক্কার জানাচ্ছে। ভিতালি, তুমি রাজনীতি বোঝো না। সার্বিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, তাই আমরা নিন্দা টিন্দা কিছু করব না। আমার আসল চিন্তা জার্মানিকে নিয়ে। দ্বিতীয় উইলহেম কি করেন সেটাই দেখার। জার্মান শক্তি মাথাচাড়া দিলে তাহলে আমরা জার্মানিকে অ্যাটাক করব। না, আগে জার্মানি নয়, যে দেশের পাশে জার্মানি দাঁড়াবে তাদের আক্রমণ করব আগে। জানো না, কান টানলে মাথা আসে। বসের কূটনৈতিক চালের সূক্ষ্মতার সামনে দাঁড়িয়ে শ্রদ্ধায় ভিতালির মাথা নুয়ে আসে। সে ভাবে মানুষটা এমনি এমনি মাথার চুল পাকাননি। এত উপর থেকে তিনি শিকারী পাখির চোখ দিয়ে যেন সব কিছু দেখতে পান। বর্তমান ঘটনাবলীকে বিশ্লেষণ করে তিনি আগে ভাগেই ভবিষ্যতের আভাস পান। স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষে থাকা ছাড়াও যে তার একটা গুপ্ত পরিচয় আছে তা সাধারণ মানুষ জানে না। শুধু ভলকি ব্রাতভার ভিতরে থাকা কয়েকজন নেকড়ে জানে। সব নেকড়েরাও জানে না, তারা শুধু নির্দেশ পালন করে। যে নির্দেশ যায় এই মানুষটার কাছ থেকে। তোমার হাতে ওটা কিসের ফাইল? মাস্টার, এটা সেই ট্রান্স সাইবেরিয়ান রেলের 4 জন পুলিশ খুন হওয়ার কেস ফাইল। ভিতালি, ওই ফাইলটা ক্লোজ করে দাও। চারপাশে আমার আদরের নেকড়েরা ঘুরে বেড়াচ্ছে, মাঝে মধ্যে আমাকেও ওদের খেতে দিতে হয়। কিন্তু মাস্টার, দ্বিধাগ্রস্ত গলায় বলতে গিয়েও ওকরানার ডিরেক্টর ভিতালি ব্রুঝাক হোঁচট খায়।
ঘরের কোণ থেকে এক দীর্ঘকায় ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এসে তার পেছনে দাঁড়ায়। চমকে তাকায় ডিরেক্টর। এই ভয়ঙ্কর যমদূতকে দেখলে বারবার তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়। লোকটা একটা কিলিং মেশিন, মাসিনা উবিস্তভা। মিখাইল, স্টপ! গম্ভীর গলায় ধমকে ওঠেন সাদা চুলের বস। দীর্ঘকায় দানবটা হঠাৎ মেরুদণ্ড নুয়ে যেখান থেকে এসেছিল সেই ঘরের অন্ধকার কোণের দিকে চলে যায়। ভিতালির মনে হলো এই ভয়ঙ্কর নেকড়েগুলো মাস্টারের সামনে কেমন যেন লেজ গুটিয়ে পোষ মানা হাস্কির মতো হয়ে যায়। ভিতালি, তুমি বিটোফেনের 5th সিম্ফনি জানো? কখনো চাইকভস্কির 5th সিম্ফনি শুনেছ? কমিশনার ব্রুঝাক ফ্যালফ্যালে চোখে নির্বোধের মতো তাকায়। বিটোফেনের 5th সিম্ফনি সে শুনেছে মাত্র। হয়তো তার হেঁড়ে গলায় গুনগুন করতে পারবে খানিক, তাই বলে সে সঙ্গীতের সমজদার নয়। সুর, তাল, লয় বোঝা তার কম্য নয়। সে সারা জীবন পুলিশে গুপ্তচর বৃত্তি করেছে। সে সঙ্গীতের মতো সূক্ষ্ম জিনিস জানবে কেমন করে? সে শুধু বোঝে প্রভুর নির্দেশ, জানে গুপ্তচর বৃত্তির নানা রকম কোড বা সংকেত। তবু প্রভুর দেওয়া গোপন অভ্যুত্থানের নাম অপারেশন 5th সিম্ফনি কেন হলো তা আজও তার মতো বেরসিকের মাথায় ঢুকল না। ততক্ষণে সাদা চুলের মানুষটা কাঁচ আলমারির ভেতর থেকে একটা বেহালা বের করে তাতে ছড় টেনে টেনে অপূর্ব সঙ্গীত সৃষ্টি করছেন। সেই সুর ভেসে বেড়াচ্ছে ঘরের বাতাসে, আর আপন মনে তিনি বলে চলেছেন, যেন ভিতালি, এই রোমানব সাম্রাজ্য পচে গলে যাচ্ছে। শেষের সেদিন আমি দেখতে পাচ্ছি বামপন্থী বলশেভিক মেনশেভিকরা এগিয়ে আসছে। ভণ্ড, লম্পট, সাধু আর ডুমার সদস্যরা রাজ প্রশাসনে নাক গলাচ্ছে। আমি শুধু চাই রোমানব সাম্রাজ্যের পুনরুদ্ধার। ওকরানার প্রধান ভিতালি ব্রুঝাক তন্ময় হয়ে শুনছে প্রভুর সঙ্গীত আর কথা। সে জানে তার প্রভু এই সাদা চুলের মানুষটা রাশিয়ার নতুন ইতিহাস লিখবেন। তার খসড়াও তিনিই তৈরি করেছেন। প্রভু বলেছেন, ভিতালি, সাইবেরিয়া যাও, সময় নষ্ট করো না, অসমাপ্ত কাজ শুরু করো। রোমানবদের পুনরুত্থানের পথে কোনো বাধাই বাধা হতে পারে না। সব বাধা খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে এগিয়ে চলো। তাকে প্রভুর কথা শুনতে হবে। প্রভুর কথা মতো ভিতালি শুরু করবে অপারেশন 5th সিম্ফনি। প্রভুর সঙ্গে ভিতালিও ইতিহাস গড়বে। সারা বিশ্বে বিশুদ্ধ রোমানব রক্ত রাজত্ব করবে। ভাবলেই তার শিহরণ জাগছে, গায়ে কাঁটা দিচ্ছে। প্রভু বেহালা বাজাচ্ছেন, আর ভিতালির শরীরের উষ্ণ রক্ত শিরা ধমনির তলায় নেচে উঠছে। তার এমন হচ্ছে কেন কে জানে? পোল্যান্ডের এই জুব্রস্কা ভদকার মধ্যে কি কিছু মেশানো ছিল? ভিতালি একবার তার খালি ভদকার গ্লাসটার দিকে তাকায়, আপন মনে হেসে ওঠে, টলমল পায়ে উঠে দাঁড়ায়। তখন সামনে তার প্রভু সাদা চুল ঝাঁকিয়ে উন্মাদের মতো বেহালা বাজিয়ে চলেছেন। ওকরানা গুপ্তচর সংস্থার ডিরেক্টর ভিতালি ব্রুঝাক তার প্রভুর দিকে তাকিয়ে সামরিক কায়দায় একটা স্যালুট ঠোকে। আবেগতাড়িত কণ্ঠে বলে ওঠে, До свидания, Росомаха. Goodbye. ডেইমলার কোম্পানির 2 সিলিন্ডারের বড় একটা মোটর বোট পছন্দ করেছে শঙ্কর। লেনা নদীর স্রোত দক্ষিণ থেকে উত্তরমুখী। বাইকাল হ্রদ অঞ্চলের পর্বত থেকে যাত্রা শুরু করে গোটা মধ্য ও উত্তর পূর্ব সাইবেরিয়া পেরিয়ে লেনা শেষে গিয়ে মিশেছে লাপতেপ সাগরে। ডেইমলারের মোটরবোটটা যথেষ্ট শক্তিশালী, কিন্তু এই যাত্রাপথের সমস্যাগুলো অভাবনীয়। ভাসিলিসার তেমন স্পষ্ট ধারণা না থাকারই কথা। তবে শঙ্করের সঙ্গী বুর্তেচিনো তাকে আগাম আভাস দিয়েছিল।
জুন মাসের শেষে দক্ষিণ দিকের কম অক্ষাংশের অঞ্চলে আগে গরম পড়ার জন্য নদীর বরফ আগে গলতে শুরু করে। সাইবেরিয়ার উত্তর অংশে তখনও নদীতে বরফ জমে থাকে, ফলে দক্ষিণ থেকে উত্তর দিকে বয়ে যাওয়া নদীর জল ভাসমান বরফে বাধা পেয়ে জলোচ্ছ্বাস হয়। স্থানীয় মানুষ এটাকে আইস জ্যাম বলে। ফলে কখনো কখনো আশেপাশের সাইবেরিয়ার সমভূমি বানভাসী হয়। ভাসিলিসা কার্ল জিসের বাইনোকুলার চোখে দিয়ে লেনার উপরে ভাসমান বিশাল বরফের খণ্ডগুলোর দিকে নজর রাখছিল। সামনে ভেসে আসা বরফগুলো দেখে সে চিৎকার করছিল, পোভারনুর নালেভা, পোভারনি নাপ্রাভা, বাঁ দিকে যাও, ডান দিকে যাও। শঙ্করও সাধ্যমতো বোটটাকে বাঁ দিকে ডান দিকে করে সংঘর্ষ এড়াবার চেষ্টা করছিল। বুড়তে চিনো একটা লম্বা লোহার রড দিয়ে মোটর বোটের সামনে দাঁড়িয়ে ভাসমান বরফগুলোকে দূরে ঠেলে দিচ্ছিল। তবুও হঠাৎ বরফের খণ্ড বোটের গায়ে ধাক্কা লাগলে বিশ্রী শব্দ উঠছিল। বড় বরফের চাঁইগুলোর ধাক্কায় মোটর বোটের প্রপেলার ভেঙে গেলে কি হতে পারে ভাবলেই শঙ্কর চমকে উঠছিল। দিনের বেলার তাপমাত্রায় বরফ গলে ভাসমান বরফখণ্ডের সংখ্যা কমে আসছিল, কিন্তু রাত হলেই সমস্যা বাড়ছিল। রাতে তাপমাত্রা কমে যাওয়ায় বরফ গলার হার কমে ফের আইস জ্যাম হয়ে জলের স্তর বাড়ছিল। বুড়তে চিনো একজন অভিজ্ঞ মঙ্গল ওঝা। সে আবহাওয়া আর প্রকৃতির খবর ভালো জানে। সে বলল, আরও শখানেক মাইল উত্তর পূর্বে লেনার উপর নিরেট বরফের পাথরের মতো জমে আছে। সেখানে বছরের এই সময়টায় প্রতি বছর আইস জ্যাম হয়ে বন্যা হয়। বিস্তীর্ণ অঞ্চল বানভাসী হয়ে যায়। জল নদীর দুকুল ছাড়িয়ে দুপাশের ঘন তৈগা বনভূমিতে ঢুকে পড়ে। জলোচ্ছ্বাসের জন্য আচমকা নদী পার ভেঙে বড় বড় পাইন লার্জ গাছ নদীর উপর এসে পড়ে। নদীর ভাঙনের ফলে হঠাৎ আসা হরকা বানের মুখে মোটর বোট পড়লে সব কিছু শেষ হয়ে যাবে। সবাই নদীর জলে ভেসে যাবে। লেনার উপনদী ভিতিম পর্যন্ত এসে শঙ্কর সিদ্ধান্ত নিল আপাতত কয়েকদিন যাত্রা স্থগিত রাখার। লেনা আর ভিতিম নদীর মোহনার কাছে সমভূমিতে বুড়তে চিনো বলগা হরিণের চামড়ার তাঁবু খাটালো। সাইবেরিয়ায় রাতের ঠান্ডা হাওয়ার থেকে বাঁচতে ইয়াকুত ইভেঙ্কি উপজাতির মানুষেরা এরকম তাঁবুতে থাকে। জায়গাটা জনবসতি থেকে বিচ্ছিন্ন, অথচ তৈগা বনভূমি থেকে দূরে। কিছুটা নিরাপদ মনে হলো শঙ্করের। দিন দুয়েক এখানে থাকার পর তাদের ইয়াকুতক্স পৌঁছতে হবে। কিরেন্স থেকে মোটর বোটে রওনা হওয়ার 1.5 দিনের মাথায় ওরা 3 জন লেনার ধারে লেনজোলতো কোম্পানির নাদেঝদিনস্কি সোনার খনি অঞ্চলে পৌঁছায়। উদ্দেশ্য একটাই, যদি ইগর দিমেন্তিয়েভ আর প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের কোনো খোঁজ পাওয়া যায়। সেখানে পৌঁছে দেখা যায় জায়গাটা জনমানবশূন্য পরিত্যক্ত হয়ে পড়ে আছে। লেনজোলোতে কোম্পানির অফিস ঘর, স্টাফ কোয়ার্টার্স সব খাঁ খাঁ পড়ে আছে। সব কিছু দেখে শঙ্কর কিছুটা হতোদ্যম হয়ে পড়েছিল। তার ধারণা ছিল এই পরিত্যক্ত খনি অঞ্চলের মানুষ কিছু জানতে পারে। বুড়তে চিনোর অনুমান ছিল প্রসাদ আর ইগরকে সাইবেরিয়ার আরও উত্তর পূর্বে কোথাও নির্বাসিত করা হয়েছে, যে কারণে তাকে ওকরানার গুন্ডাবাহিনী কুকুরের মতো হন্যে হয়ে খুঁজছে। সেই একই কারণে সোনাচুরি ও পুলিশ খুনের ঘটনায় বন্দি প্রসাদদের বহু দূরে উত্তর পূর্ব সাইবেরিয়ায় পাঠানো হয়েছে। ভয়ঙ্কর সত্য জানতে পারলে মানুষের জীবনের আর কোনো নিরাপত্তা থাকে না। পাদ্রি চেরনিয়াক যেমন তার জীবন দিয়ে এই সত্য উপলব্ধি করেছেন, তেমন বুড়তে চিনো আত্মরক্ষার জন্য গত কয়েক মাস ধরে তারা খাওয়া জন্তুর মতো এক অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য ছুটে বেড়াচ্ছে। হয়তো বুড়িয়াত মঙ্গলদের দেবতা সাগান উবগেন বৃদ্ধ দয়ালু ঈশ্বরের রূপ, তিনিই তাকে বাঁচাচ্ছেন। সন্ধ্যের মুখে লেনা আর ভিতিম নদীর মোহনায় খাটানো তাঁবুর ধারে বসে ওঝা চিনো তার বুড়িয়াত মঙ্গল দেবদেবতাদের স্মরণ করছে। এই ধরিত্রীর মা হলেন মঙ্গল দেবী ইতুজেন ইকে। তিনি পরমাত্মা কায়রার অংশ। তাঁদের আশীর্বাদ যতদিন বুড়তে চিনোর উপরে আছে,
ততদিন সে নিরাপদ। একথা সে শঙ্করকে বলেছে। শঙ্করও জানে এই আলখাল্লার মতো পোশাক পরা, মাথায় পালক গোঁজা লোকটা যে সঙ্গে একটা জ্যান্ত মোরগ নিয়ে ঘোরে, সে আসলে প্রকৃতির মানুষ, সাইবেরিয়ার ভূমিপুত্র। লোকটা সৎ আর ধার্মিক। দুর্ঘটনাবশত সে ভয়ঙ্কর ষড়যন্ত্রের আঁচ পেয়েছে বলে তাকে খুঁজে বেড়াচ্ছে কিছু যমদূত। চিনোর জীবন সংশয় জেনে শঙ্করও তাকে সঙ্গী করেছে, কারণ এই দুর্গম সাইবেরিয়ায় প্রসাদ আর ইগর দিমেন্তিয়েভকে খুঁজে পেতে হলে এই মানুষটার সাহায্য ছাড়া সম্ভব নয়। শুকনো কাঠ জড়ো করে জ্বালানো আগুনের উপর একটা সামোভারে জল গরম হচ্ছে। ভাসিলিসা সেদিকে তাকিয়ে আছে, বিষণ্ণ দৃষ্টি। আজ কতদিন হলো তার পরিবারের কারো সঙ্গে তার যোগাযোগ নেই। তার মা এখন বাড়িতে কি করছে কে জানে। হয়তো তারই মতো সামোভারে জল চাপিয়ে তার কথাই ভাবছে। তার ছোট ভাই পাভেল, যাকে সে পাবলুস্কা বলে ডাকে, তাকেও তো সে কতদিন দেখেনি। আর তার বাবা ইগর দিমেন্তিয়েভ, সেই ভালো মানুষটা যার কোলে পিঠে চড়ে সে এতটা বড় হলো, সে কোথায় আছে? বেঁচে আছে তো? ভাসিলিসা সামনের দিকে তাকালো। আগুনের উল্টো দিকে বসা এই ভারতীয় যুবক শঙ্কর এখন তার একমাত্র আশা ভরসা। লোকটার শক্ত চোয়াল আর চওড়া কাঁধে একটা প্রত্যয় ফুটে উঠছে, অথচ চোখের দৃষ্টিতে সহমর্মিতার নরম আলো ছড়িয়ে আছে। ওর বাঁ দিকে বসা লোকটা বিদঘুটে পোশাক পরা এক মঙ্গল ওঝা। লোকটার চালচলন একটু খ্যাপাটে হলেও সে একজন ধার্মিক মানুষ। ঈশ্বর আর প্রকৃতির শক্তির উপর তার অগাধ আস্থা। এই রকম মানুষ কঠিন যাত্রাপথে সব সময় অভিভাবকের মতো মনে হয়। চায়ের কাপ হাতে মঙ্গল ওঝাটা একটা গল্প শুরু করেছে। শঙ্কর খুব আগ্রহ নিয়ে তার কথা শুনছে। ভাসিলিসাও মনের দুশ্চিন্তাগুলো আপাতত দূরে সরিয়ে তার গল্পটায় মনোনিবেশ করল। আমরা বুরিয়াত মঙ্গল, চেঙ্গিস খানের বংশধর। আমার পূর্বপুরুষরা তার সময়ের বাইকাল হ্রদ অঞ্চলে চলে আসেন। বর্তমানে রাশিয়ার উলান উদে শহরে বুরিয়াত মঙ্গলদের সংখ্যা সবচাইতে বেশি। সাইবেরিয়ার নোম্যাড জনজাতিগুলোর মধ্যেও বুরিয়াতরাই সংখ্যাগরিষ্ঠ। এবছর জানুয়ারি মাস নাগাদ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। ঠান্ডার চোটে উলান উদের আশেপাশের স্টেপিস ঘাসভূমির অঞ্চলে পশুচারণ প্রায় বন্ধ। তখন ঘরে ঘরে তখন পশুর চামড়া শুকিয়ে সেলাই করে পোশাক তৈরিতে ব্যস্ত বুরিয়াত মঙ্গলরা। চমড়ি গাই, ভেড়া, বুনো খরগোশ, লিংস সবার চামড়া থেকেই পোশাক তৈরি হয়। এই সময় বাইকাল অঞ্চলের অনেক জায়গা থেকে আমার যজমান ভক্তদের ডাক আসে। আমার মতো শামান বা ওঝারা এই মানুষের জগতের সঙ্গে আত্মার জগতের সংযোগ ঘটায়। আমি আত্মার কথা বুঝতে পারি। প্রায় ৯৯ রকমের আত্মা বা ভগবান আছে। আমরা টেংরি বলি তাদের। কৌরমুস্তা টেংরি হলেন সর্বোচ্চ ভগবান, পরমাত্মা। সেই পরমাত্মার কথা আমি শুনতে পাই, আমার ভর হয়। আমি শুধু সাদা ওঝার কাজ করি, কালো ওঝার কাজ করি না। ওরা নিম্নমার্গের আত্মা বা মনুষ্যত্বর সঙ্গে যোগাযোগ করে। যা বলছিলাম, জানুয়ারি মাসে সেবার উলান উদের থেকে ইরকুটস্ক হয়ে আরও পশ্চিমে ওমস্ক যাচ্ছিলাম। আমার সঙ্গে স্থানীয় অনেক মানুষ যাচ্ছিল। বাতবায়ার আর গানজোরিক নামে 2 তরুণ মঙ্গল যুবকও ছিল আমার সঙ্গে। গানজোরিক আবার আমার কাছে ওঝা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল। বেশ গুণী ছেলে ছিল। আত্মার সঙ্গে কথা বলার বিদ্যেটা ওকে শিখিয়েছিলাম আমি। শঙ্কর মাঝপথে থামিয়ে বলে, যে গাঞ্জরিক ইরকুটস্ক যাত্রায় ট্রান্স সাইবেরিয়ান রেলে আমাদের সঙ্গী ছিল, যে রাতের বেলা অজ্ঞাত আততায়ীর হাতে খুন হয়। হ্যাঁ, নিরীহ ছেলেটাকে খুন করে আমাকে সংকেত দেওয়া হয়েছিল যে
ওদের আসল নিশানা আমি। বুড়তে চিনো বলতে থাকে, জানুয়ারি মাসে প্রায় সারাদিন কুয়াশায় থাকে, রেল লাইনে বরফ জমে থাকে, ফলে ট্রেন দেরি করার ব্যাপারটা অস্বাভাবিক নয়। ট্রেনটা যখন ইরকুটস্ক পৌঁছয় তখন বেলা 3টে, রোদ ফুরিয়ে কুয়াশা নেমে আসছে। ট্রেনে অন্যান্য যাত্রীদের মধ্যে ছিলেন পাদ্রি চেরনিয়াক। উনি ইরকুটস্ক থেকেই উঠেছিলেন, উঠে আমার পাশের আসনেই বসেছিলেন। সাধারণত ক্যাথলিক পাদ্রীরা একটু নাক উঁচু হয়, তারা আমাদের মতো অশিক্ষিত বুড়িয়াত মঙ্গল ওঝাদের পছন্দ করেন না খুব একটা। ওরা পরমপিতা যিশুকে বিশ্বাস করেন। আমাদের আত্মা জিন ভূতে ওদের একেবারেই আস্থা নেই। তবে ফাদার চেরনিয়াক খুবই সদাশয় মানুষ। উনি কোনো মানুষকে কখনো ছোট চোখে দেখেননি। সবচেয়ে বড় কথা, উনি বিজ্ঞান মনস্ক হওয়া সত্ত্বেও মানবতায় বিশ্বাসী। ফলে অল্প সময়ের মধ্যেই আমাদের আলাপ জমে উঠেছিল। ট্রেনটা অনেকক্ষণ ইরকুটস্ক জংশনে দাঁড়িয়েছিল। সাধারণত এতক্ষণ দাঁড়ায় না। জানলার বাইরে ঘন কুয়াশার ভেতরে দেখলাম কয়েকজন মালবাহক পুলিশি পাহারায় দুটি ভারী বাক্স, অনেকটা সিন্দুকের মতো দেখতে, টেনে টেনে তুলছে আমাদের কামরার পাশে জোড়া লাগেজ ভ্যানে। অনেকগুলো পুলিশ পাহারা দিচ্ছে দেখে বাক্স দুটোই কি আছে জানার একটু কৌতূহল হচ্ছিল। তবে অনেক সময় সামরিক বাহিনীর ব্যবহারের জিনিসপত্র, অস্ত্রশস্ত্র এইভাবে নিয়ে যাওয়া হয়। তবে আমি চালচুলোহীন ওঝা, ভবঘুরে নিষ্কাম মানুষ, তাই দামি জিনিসে আমার লোভ নেই। পাদ্রি চেরনিয়াকের অবস্থাও অনেকটা আমারই মতো। উনি পাশে বসে জানলার বাইরে তাকিয়েছিলেন। চোখে মুখে তারও প্রশ্ন ফুটে উঠলেও আর বেশি কিছু ছিল না। কুয়াশার ভেতর ভালো করে নজর করতে দেখলাম পুলিশদের কিছুটা পিছনে ওভারকোট পরা লম্বা মতো একটা লোক দাঁড়িয়ে আছে। দেখেই গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে হচ্ছিল। মাথায় বড় কর্তাদের মতো টুপি, ঠোঁটে ঝুলছে চুরুট। লোকটিকে একটু উদ্বিগ্ন মনে হচ্ছিল। বুঝলাম লোকটির দায়িত্বে কোনো গোপন জিনিস ট্রেনে করে যাচ্ছে। বিকেল 4টে নাগাদ ট্রেন ছাড়ার আগে জনা 10 পুলিশ নিয়ে পুলিশের বড় কর্তাটি লাগেজ ভ্যান লাগোয়া আমাদের কামরাটিতে উঠলেন। বন্দুক হাতে পুলিশগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসলো। অবশ্য ওদের মধ্যে সবাই উর্দিয়াটা পুলিশ ছিল না, 2জন কসাকও ছিল। বড় কর্তাটিকে একটু উদ্বিগ্ন লাগছিল। ট্রেন ছাড়ার পরেও দরজার সামনে ঘন ঘন পায়চারি করছিল। চুরুটটাও ফুঁকছিলেন ফসফস করে। পাদ্রি সাহেব তাকে বার দুয়েক শান্তভাবে বসতে বলেছিলেন, কিন্তু তিনি আসনে বসেও যেন অশান্ত হয়ে উঠছিলেন। তার উস্কুসানি দেখে একজন কসাক থার্মোফ্লাস্ক থেকে মগে চা ঢেলে তাকে দেন। মাথার টুপি খুলে টাক মাথা বড় কর্তাটি শান্ত হয়ে বসে চা খেতে খেতে বলেন, চলো পাশের লাগেজ ভ্যানে তোমার বন্দুকধারী পুলিশ বন্ধুদের চা খাইয়ে আসি। পুলিশগুলো গলা ছেড়ে সমস্বরে তখন গান ধরল। গানটাও আমার মনে আছে, মধ্যযুগীয় দুর্ধর্ষ এক কসাকের গান, স্তেনকা রজিন। বড় কর্তাটি তখন ফ্লাস্ক হাতে কসাকটিকে নিয়ে চলল পাশের লাগোয়া পণ্যবাহী কামরায় বাক্স পাহারাদার পুলিশগুলোর কাছে। মিনিট খানেকের মধ্যে ওরা ফিরে এলো। বড় কর্তাটিকে তখন বেশ উদ্বেগহীন ফুরফুরে লাগছিল। পুলিশগুলো তখন ছোট ছোট দলে ভাগ হয়ে তাস খেলতে শুরু করলো। বড় কর্তাও ওদের সঙ্গে খেলতে বসে গেলেন। ওকে অনেকটা ভারমুক্ত লাগছিল। মনে হয় পাশের লাগেজ ভ্যানে পাহারাদারি ভালো হচ্ছে দেখে উনি নিশ্চিন্ত হয়েছিলেন। বড় কর্তাটি খুনগুন করে বেসুরো গলায় একটা গানের কলিও ভাঁজছিলেন। গান গাইছিলেন? এত উদ্বিগ্ন একজন মানুষ গান গাইছিলেন? কি গান গাইছিলেন?
গানের কলিটায় কোনো শব্দ ছিল না তো, শুধু একটু সুর ভাঁজছিলেন হেঁড়ে গলায়, অনেকটা টি 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 এরকম। শঙ্করের কেমন একটা খটকা লাগছে। সে ভাসিলিসার দিকে তাকালো। মেয়েটির কপালেও একটা ভাঁজ। ট্রেনটা ইতিমধ্যেই মেগেট স্টেশন ছাড়িয়ে চলতে শুরু করেছে। বুড়তেচিনো ফের তার গল্প শুরু করেছে। কিন্তু মেগেট ছাড়িয়ে ট্রেনটা কিছু দূর গিয়েই হঠাৎ থেমে গেল। বাইরে ঘন কুয়াশার মধ্যে তখন তুষারপাত শুরু হয়েছে। ট্রেনের ভিতর সবাই বসে আছে, বাইরে কি হচ্ছে বোঝার উপায় নেই। কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। যাত্রীরা কেউ বলছে রেল লাইনে বরফ জমে আছে, আবার কেউ বলছে সিগন্যাল খারাপ। আমি ট্রেন থেকে নেমে সামনে ইঞ্জিনের দিকে এগোতে লাগলো। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, সম্ভবত বরফ জমেছে লাইনে। ট্রেনের ইঞ্জিনের শখানেক গজ সামনে বেলচা হাতে কয়েকজন রেলকর্মীকে দেখলাম। ওরা লাইন থেকে বরফ সরাচ্ছে। সামনের দিকে তাকিয়ে দেখি তখন সিগন্যালও লাল। প্রচণ্ড ঠান্ডায় ট্রেনের প্রায় সব কামরার জানলার খড়খড়ি টেনে বন্ধ করা। হাঁটতে হাঁটতে নিজের কামরায় ফিরে আসছি, হঠাৎ কানে গেল রেল লাইনে বিছিয়ে রাখা পাথরের উপর বড় বড় পা ফেলে হাঁটার শব্দ। রেল লাইনের দুপাশে বরফ জমে থাকার জন্য পাথরের উপর দিয়ে হাঁটার শব্দটাও কম শোনা যাচ্ছিল। রেল লাইনের দুপাশে নিচু নয়াঞ্জলি পেরিয়ে আদিগন্ত ছড়ানো স্টেপিসে তখন তুলোর মতো নরম তুষার ঝরে পড়ছে। ঘন ঘন কুয়াশার মধ্যেও আমি দেখলাম দুটো ছায়ামূর্তি রেল লাইন ধরে হেঁটে যাচ্ছে। একজন দীর্ঘকায়, মাথায় হুড তোলা কালো ওভারকোট, অন্যজন খর্বকায় বলিষ্ঠ চেহারা। বরফ বিছানো পাথুরে পথে হাঁটা খুবই কঠিন, কিন্তু লোক দুটো দ্রুত হাঁটার চেষ্টা করছিল, ঠিক পালানোর সময় মানুষ যেমন মরিয়া চেষ্টা করে। ওদের হাঁটা দেখে প্রায় 30 গজ দূর থেকেও বুঝতে পারছিলাম ওরা ভারী কোনো জিনিস টেনে নিয়ে যাচ্ছে। আমি দ্রুত হেঁটে ওদের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম, কিন্তু বরফ ভেজা পথ পিছল, হাঁটতে অসুবিধা হচ্ছিল। হঠাৎ দেখলাম অন্ধকারে আমাদের কামরার দরজা খুলে আরেকজন এগিয়ে আসছে। ভাবলাম আমার দেখা অস্বাভাবিক ছায়ামূর্তি দুটো বোধহয় পুলিশের বড় কর্তারও চোখে পড়েছে, তাই তিনি নেমে আসছেন। কিন্তু কাছে আসতে বুঝলাম পাদ্রি চেরনিয়াক। অন্ধকার কুয়াশায় আমাকে ট্রেন থেকে নেমে অনেকক্ষণ বাইরে থাকতে দেখে সংবেদনশীল পাদ্রি সাহেব আমাকে খুঁজতেই ট্রেন থেকে নেমেছেন। ছায়ামূর্তি দুটো আমার মুহূর্তের অন্যমনস্কতার সুযোগ নিয়ে রেল লাইন থেকে বাঁদিকে নয়াঞ্জলি পেরিয়ে বিস্তীর্ণ স্টেপিসের জমাট অন্ধকারে হারিয়ে গেল। আমি আর পাদ্রি সাহেব এগিয়ে যাই। আমি ধূমপান করি বলে আমার সঙ্গে দেশলাইয়ের একটা বাক্স থাকে। দেশলাই জ্বালিয়ে নিচু হয়ে দেখি বরফের উপর দুরকম জুতোর ছাপ, পাশে ভারী কোনো বস্তু টেনে নিয়ে যাওয়ার ঘষ্টানির দাগ। তবে সবচেয়ে চমকে ওঠার মতো ঘটনা হলো বরফের উপর টাটকা রক্তের দাগ, যেন বরফের উপর হেঁটে যাওয়ার সময় শরীর বা কোনো রক্তাক্ত বস্তু থেকে চুঁইয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরেছে বরফে। আমি চমকে উঠে পাদ্রি চেরনিয়াকের দিকে তাকাই। উনিও নির্বাক হতচকিত চোখে বরফের দিকে তাকিয়ে। ঠিক সেই সময় পিছন ফিরে দেখি সিগন্যাল সবুজ হয়েছে, ট্রেনের হুইসেলও বাজছে। আমি আর পাদ্রি সাহেব পা চালিয়ে এসে ট্রেনে উঠে পড়ি। নির্দিষ্ট সময়ের প্রায় আধ ঘন্টা পরে ট্রেন আঙ্গার্স্ক পৌঁছয়। তখন হঠাৎ চারপাশে শোরগোল ওঠে। ট্রেনে 4 জন পুলিশ খুন হয়েছে। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে
4 জন পুলিশকে খুন করেছে। ট্রেন আঙ্গার্সকে দাঁড়িয়ে পড়ে। বহু মানুষের সঙ্গে আমি আর পাদ্রি চেরনিয়াকও প্ল্যাটফর্মে নেমে দেখি ট্রেন থেকে 4 জন পুলিশের মৃতদেহ নামানো হচ্ছে। তাদের গলায় ধারালো অস্ত্রের ক্ষত। ঠিক সেই সময় প্রাভদার সাংবাদিক ইগর দিমেন্তিয়েভ স্টেশনে এসে পৌঁছন। উনি ঘটনার বিষয়ে আমাদের প্রশ্ন করেছিলেন। সেই সময় পুলিশ এসে পাদ্রি চেরনিয়াক আর আমাকে গ্রেফতার করে। আমাদের বিরুদ্ধে অভিযোগ হলো, ট্রেন যখন মেগেট আর আঙ্গার্স্কের মধ্যে লাল সিগন্যালে দাঁড়িয়ে পড়ে তখন ট্রেন থেকে একমাত্র আমি আর পাদ্রি সাহেবই নেমেছিলাম, তাই খুনের অভিযোগ আমাদেরই বিরুদ্ধে। এরপর আরও কয়েকজন রেল কর্মচারীকে খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে প্রায় 10 জনকে সেদিন গ্রেপ্তার করা হয়। আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় সাংবাদিক দিমেন্তিয়েভ পুলিশের টাকমাথা বড় কর্তাটিকে বলেন, 4 জন সশস্ত্র বন্দুকধারী পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা সম্ভব নয়, মেরে ফেলা তো একদমই নয়। দিন 5 পর কোর্টে তোলার আগেই আমাদের পাদ্রি চেরনিয়াক আর আমাকে মুক্ত করে দেওয়া হয়। তবে সাংবাদিক ইগর দিমেন্তিয়েভকে গ্রেফতার করা হয়। উনি নাকি সিগন্যাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার এক ভারতীয়র সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। পাদ্রি আর আমাকে ছেড়ে দেওয়ার জন্য বিশপ গেন্নাদি ও স্থানীয় ধর্মপরায়ণ কিছু মানুষের কাছে আমি কৃতজ্ঞ ছিলাম। পাদ্রি চেরনিয়াক আর তোমাকে বিশপ গেন্নাদির অনুরোধে ছাড়া হয়নি। শঙ্করের কথা শুনে বুর্তেচিনো আর ভাসিলিসা দুজনেই চমকে তাকায়। শঙ্কর বলে, ইগর দিমেন্তিয়েভের অনুমান সঠিক ছিল। সশস্ত্র বন্দুকধারী পুলিশদের ছুরি দিয়ে ঘায়েল করা সম্ভব নয়। ঘটনাটা সম্ভব হয়েছিল কারণ পুলিশগুলো অজ্ঞান ছিল। ইরকুটক স্টেশন ছাড়ার পরেই 4 জন পুলিশকে অজ্ঞান করা হয়েছিল ঘুমের ওষুধ মেশানো চা খাইয়ে, যাতে আততায়ীর খুন করতে সুবিধা হয়। পুলিশগুলোকে শুধু অজ্ঞান করেও সোনার বিস্কুট ভরা বাক্স চুরি করা যেত। তাতে মুশকিল হলো মামলার সওয়াল জবাবে চায়ের প্রভাবে ওদের ঘুমিয়ে পড়ার বিষয়টা উঠে আসতো। সেটা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। এই চা খাওয়ানোর তথ্যটা অভিযুক্তদের মধ্যে শুধু 2 জন জানত, পাদ্রি চেরনিয়াক আর বুর্তেচিনো। তাছাড়া আসল খুনিদের তারাই দেখেছিল। আদালতে মামলার সময় এই সত্যগুলো ফাঁস হয়ে যাওয়ার ভয় ছিল, তাই 2 জনকে কোর্টে তোলার আগেই ছেড়ে দেওয়া হয়। আসলে ছাড়া তো হয়নি, এদের 2 জনের জন্যই মৃত্যুদণ্ড অপেক্ষা করছিল। আদালত নয়, রোশো মাখার নির্দেশে মৃত্যুদণ্ড। শঙ্কর আগুনের সামনে থেকে উঠে এসে নদীর দিকে তাকায়। রাতের আকাশে 8খানা চাঁদ উঠেছে। তার রূপলি আলো লেনা নদীর জলে পিছলে যাচ্ছে। সেদিকে তাকিয়ে শঙ্কর বিড়বিড় করে উঠল, শুধু একটা জিনিস বোঝা গেল না, উদ্বেগের মধ্যেও পুলিশের বড় কর্তা কেন গান গাইছিলেন? কি গান সেটা? ফাঁকা বাড়িটার মধ্যে বসে তার বুকটা হু হু করে উঠছে। দরজা, জানলা, উঠোন, এমনকি সামনের বাগানের বার্চ আর হেজেল গাছটা দেখলেও আন্তনিনার চোখ ফেটে জল আসছে। গাছ দুটো তার 2 ছেলে মেয়ের মতোই। লম্বা ছিপছিপে বার্চটা ভাসিলিসা আর ছোট্ট ঝুপসো হেজেল গাছটা যেন অবিকল পাভেল, ওর মতোই গোলগাল আর ছেলে মানুষই ভরা। তাছাড়া হেজেল গাছে যে হেজেলনাট হয় সেটাও খুব প্রিয় পাভেলের। গত ক্রিসমাসে তার বাড়িটা কত ভরা ছিল। ভাসিলিসা অফিস থেকে ছুটি নিয়ে এসেছিল। সারা দিন পাভেলের সঙ্গে খুনসুটি। আর তার স্বামী লিসা পাভলুস্কার বাবা ইগর ছুটিতে এসেও সারা দিন ওই বার্চ গাছটার তলায় ইজি চেয়ারে বই মুখে করে বসে থাকত। সত্যি মানুষ বটে একখানা।
তবে হেঁসেলের জানলা দিয়ে যখন বাগানের স্বামী পুত্র কন্যার কাণ্ডকারখানা দেখত, তখন আন্তোনিনার বুকটা ভরে উঠত। মনে হতো স্বর্গ এখানেই। গত ক্রিসমাসেই বাগানের হেজেলনাট দিয়ে দুধ চকলেটের সুন্দর সুস্বাদু ট্রাফেল বানিয়েছিল আন্তোনিনা। তবে লিসাও তাকে সারা দিন সাহায্য করেছিল কেক বানাতে। সামনের আগুনে বসা সামোভারে জল ফুটছে, সেদিকে তাকিয়ে তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। মনে হয় সেই সব সুখের দিনগুলো যেন গত জন্মের। আর কি ফিরে আসবে সেই দিনগুলো? তার স্বামীকে মিথ্যে খুনের দায়ে পুলিশ ধরেছে, তার জামিন হয়নি, কোথায় আছে তাও জানা নেই। বাপের জেল হয়েছে বলে লিসারও চাকরি চলে গেছে। বাপকে হন্যে হয়ে মেয়ে নাকি খুঁজছে, তারও হদিশ নেই আজ কত দিন। আর তার পাভেল, 10 বছরের ছোট্ট পাবলুস্কা, আজ 1 সপ্তাহ হলো সেও নিখোঁজ। বুকের ভেতরটা দুমড়ে ওঠে আন্তোনিনার। হু হু কান্নায় ভেঙে পড়ে সে। 1 সপ্তাহ আগে পাবলুস্কা সকালে স্কুলে গিয়ে আর দুপুরবেলা বাড়ি ফেরেনি। আন্তোনিনা ভেবেছিল তার দুষ্টু ছেলেটা বুঝি বন্ধু তিমকার বাড়িতে গোয়াল ঘরের পেছনে খেলতে গেছে, রোজ যেমন যায়। তারপর দুপুর গড়িয়ে বিকেল হলো। তিমকার বাবা ফিওদর বাবুস্কিন রুটি কারখানার কারিগর। সে রাতের শিফটের কাজে যাচ্ছিল। তাকে জিজ্ঞেস করতে সে বলল পাবলুস্কা নাকি তাদের বাড়িতে আজ যায়নি। সব শুনে টুনে আন্তোনিনা ফিওদর বাবুস্কিনকে নিয়ে ছুটল তাদের বাড়ি, তিমকা যদি কোনো খোঁজ দিতে পারে তার ছেলের। পাভেল তো স্কুল থেকে আমার সঙ্গেই ফিরছিল। বরফ কলের সামনে 2টো লোক দাঁড়িয়েছিল। একজন ওকে দেখে বলল, তুমি পাভেল দিমেন্তিয়েভ? শুনে পাভেল ঘাড় নাড়ল। ওরা বলল, তোমার বাবা ইগর দিমেন্তিয়েভ তোমার জন্য এটা পাঠিয়েছে। লোকটা পকেট থেকে একটা সুন্দর টিনের সেপাই বের করলো, খুব সুন্দর, ঘোড়ায় চড়া কষাকদের মতো। আমিও খেলনা সেপাইটা হাতে নিয়ে দেখে দেখে পাভেলকে ফেরত দিলাম। পাভেল খুব খুশি হয়ে উঠল। একটা লোক আমাকে বলল, খোকা তুমি বাড়ি যাও, আমরা পাভেলের সঙ্গে কথা বলবো, ওর বাবা চিঠি পাঠিয়েছেন। আমি পাভেলকে হাত নেড়ে চলে এলাম, পাভেলও হাত নাড়ল। তারপর তো আর জানি না। তিমকা বাবুস্কিন এক নিঃশ্বাসে গল্পটা বলে থামল। বাপের সঙ্গে ছেলে দেখা করতে গিয়েছে, আন্তোনিনা ভেবেছিল। বাপ জেলে আছে, তাই বোধহয় চুপিসারে পুলিশের নজর এড়িয়ে বন্ধুকে পাঠিয়েছিল ছেলের খবর নিতে। আহা, ছেলের মুখ দেখতে কোন বাপের না মন চায়। বাবার সঙ্গে দেখা করতে যাবি বেশ তো, জানা পাবলুস্কা, তাই বলে কি মাকে জানিয়ে যেতে নেই? ছেলের উপর বেশ খানিকটা অভিমান হয়েছিল আন্তোনিনার। কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল ছেলের কোনো খবর নেই। খুব ভয় ভয় লাগছে তার। তার ছোট্ট পাভেল কোথায় গেল? মাকে ছেড়ে এতদিন সে কোথাও যায়নি। আন্তোনিনা দরজার দিকে তাকিয়ে উদাস হয়ে বসে থাকে। এই ফাঁকা বাড়িটা, এই একাকিত্ব আজকাল যেন তার গলা টিপে ধরে। সারাক্ষণ সে ছটফট করে, হাতের কাজ পড়ে থাকে। সামোভারে ঘন্টার পর ঘন্টা জল গরম হয়, সেদিকে তার খেয়াল নেই। একসময় শোঁ শোঁ শব্দ করে গরম বাষ্প বেরোতে থাকে। আন্তোনিনা চমকে ওঠে। দরজার দিকে অধীর হয়ে তাকানো তার 2 চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আন্তোনিনা দিমেন্তিয়েভা! চাপা হিসহিসে গলায় বাগানের দরজাটার কাছ থেকে একজন তার নাম ধরে ডাক পাড়ে। চমকে তাকায় আন্তোনিনা। বাগানের বেড়াটার ওপারে 2 জন ঘোড়ায় বসা কসাক, কাঁধে বন্দুক, সেপাইদের মতো চেহারা। সে উঠে দাঁড়ায়। লোক দুটো ঘোড়া থেকে নেমে বাগানের গেট খুলে ভেতরে ঢুকে আসে। আন্তোনিনা ভয়ে পিছিয়ে দাঁড়ায়। ওদের ঘরে ঢোকার জন্য পথ করে দেয়। একজন সোজা বসার ঘরে ঢুকে টেবিলটার পাশে কাঠের চেয়ার টেনে বসে। দ্বিতীয় লোকটা ঘরে ঢোকার সময় আন্তোনিনার সামনে দাঁড়ায়। মাঝবয়সী, লম্বাটে দড়ির মতো পাকানো চেহারা লোকটার। গা থেকে উগ্র তামাকের গন্ধ বেরোচ্ছে। হলুদ উঁচু দাঁতের পাটি বের করে হাসে। বাড়িতে কেউ নেই? স্বামী আর ছেলে মেয়েদের ছেড়ে একা থাকতে খুব
কষ্ট হচ্ছে? লোকটার নোংরা ইঙ্গিত আর তামাকের গন্ধে আন্তোনিনা কুঁকড়ে উঠেছে। চেয়ারে বসা লাল চুলের কষাকটা টেবিলের উপর 2 পা তুলে হাঁক দিয়ে বলে, ছেলে পাভেলকে দেখতে চাও আন্তোনিনা? একটু অবিশ্বাস ভরা চোখে তাকায় আন্তোনিনা। তার চোখ জলে ভরা, বুকের ভেতর ছোট্ট আশা ট্রাউট মাছের মতো ঘাই মারছে। লোকটা কোটের পকেট থেকে একটা ছোট্ট লাল টুপি বের করে টেবিলে রাখে। আন্তোনিনা এক ছুটে গিয়ে লাল টুপিটা হাতে তুলে নেয়। হুমা, এ তো পাভেলের টুপি। আমার বাবলুস্কা, তুই কোথায় গেলি? টুপিটা বুকে জড়িয়ে ধরে সে কেঁদে ওঠে। চুপ, একদম চুপ। এখনো কিছু হয়নি পাভেলের। পাভেলকে ফিরে পাবে, তোমার মেয়ে, স্বামী সবাইকে ফিরে পাবে। শুধু আমি যা বলবো সেটাই করতে হবে। ধমকে বলে লোকটা। আশার আলো দেখতে পাচ্ছে আন্তোনিনা। আবার তার পাভেলকে ফিরে পাবে, আবার স্বামী, পুত্র, কন্যা মিলে এই বাড়িটা সরগরম করে তুলবে। সে তার পরিবারের জন্য সব কিছু করতে রাজি। লাল চুল কষাকটার দিকে সে জিজ্ঞাসু চোখে তাকায়। লোকটা পকেট থেকে কাগজে মোড়া একটা বস্তু টেবিলের উপরে নামিয়ে রাখে। আন্তোনিনার খুব কৌতূহল হচ্ছে ওটার ভেতরে কি আছে জানার। কষাকটা এবার লম্বাটে পাকানো দড়ির মতো দেখতে অন্য কষাকটাকে ইশারা করে। সে হলুদ দাঁত বের করে এগিয়ে আসে। পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে আন্তোনিনার সামনে খুলে ধরে। আন্তোনিনা দেখে একটা ছবি। লম্বা চুল, মুখে দাড়িওয়ালা লম্বাটে গড়নের ছবির মানুষটাকে রাশিয়ার 80% মানুষ চেনে। কেউ বলে ভগবান, কেউ বলে শয়তান। আন্তোনিনা অবশ্য খুব ধর্মপ্রাণ মহিলা। সাধু সন্ন্যাসীদের নিয়ে সে মশকরা একদম সহ্য করতে পারে না। সে হাঁ করে তাকিয়ে থাকে কাগজের ছবিটার দিকে। বিমূঢ় কণ্ঠে বলে ওঠে, গ্রিগরি রাসপুতিন, মহাত্মা রাসপুতিন। চেয়ারে বসা কষাকটা কাগজে মোড়া বস্তুটা আন্তোনিনার দিকে এগিয়ে দেয়। কাগজের মোড়কটা খুলতেই চমকে ওঠে আন্তোনিনা। একটা ইস্পাতের তৈরি ঠান্ডা কোল্ট রিভলভার। ভয়ে হাত পা কাঁপতে থাকে তার। হঠাৎ শরীরে তীব্র শীত ভাব জাগে। জিজ্ঞাসু চোখে কষাকটার দিকে তাকায় আন্তোনিনা। চোয়ারে চেহারার কষাকটা এগিয়ে এসে চোখ টিপে বলে, এ তো ভাষার আবদ আন্তোনিনা, এটাই তোমার কাজ। লোকটার মুখের উগ্র তামাকের গন্ধে আন্তোনিনার গা গুলিয়ে ওঠে, মাথাটা ঝিমঝিম করে। কাল শহরে আলেকজান্ডার নেভস্কি ক্যাথিড্রালে গ্রিগরি আসছে রবিবারের বিশেষ প্রার্থনায়। ওখানে সুযোগ বুঝে বুম। চেয়ারে বসা লাল চুল কষাকটা ওর কথাটা শেষ না করেই মুখ দিয়ে একটা শব্দ করে। কষাক দুটোর কথাগুলো আন্তোনিনার মাথায় ঢুকছে না। হঠাৎ যেন মাথার ভিতরটা ফাঁকা লাগছে তার। খুন, মানুষ খুন করবে সে, এমন অবাস্তব ভাবনাটা এখনো মাথায় নিতে পারছে না সে। অথচ কিছুক্ষণ আগেও সে লোক দুটোর কাছে বলেছে যে নিজের স্বামী আর সন্তানের জন্য সে সব কিছু করতে পারে। আন্তোনিনার 2 হাঁটু যেন দুর্বল হয়ে মাটির মতো গলে পড়তে চাইছে। কাঁদতে কাঁদতে লোক দুটোর সামনে হাঁটু ভেঙে সে পড়ে যায়। নতজানু হয়ে সে তার হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের প্রাণ ভিক্ষা চায়। কষাক দুটো নির্বিকারভাবে ঘর ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে লাল চুল পেছনে ফিরে ডান হাতের দুটো আঙুলে বন্দুকের মতো মুদ্রা করে বলে, বুম। আন্তোনিনা সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। পাপ পুণ্যের চুল চেরা বিচার করেছে, মনে করার চেষ্টা করেছে সারা জীবন সে কত পাপ করেছে। পরমুহূর্তে সে মনকে শক্ত করেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে মনে বল জোগানোর জন্য। বিছানার উপরে সে হাঁটু মুড়ে বসে কেঁদেছে। কেঁদে কেঁদে তার স্নায়ুগুলো নিস্তেজ হয়ে পড়েছে।
রবিবার ভোরবেলা আন্তোনিনা এক রাশ পাপবোধ নিয়ে জেগে ওঠে। সারা রাতের দ্বিধাদ্বন্দ্বে দীর্ণ তার মনটাকে গুছিয়ে নেয়। পাপবোধ সরে গিয়ে এক পাথর কঠিন সংকল্প জেগে ওঠে তার মনে। তার স্বামী আর সন্তানরাই তার জীবনের ধর্ম। এই উপলব্ধি থেকে তার সমস্ত ধর্ম সংকট কেটে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, এই একটা কাজ করতে পারলেই তার ছোট্ট পাবলুস্কা ফিরে আসবে, লিসা ছুটিতে বাড়ি আসবে, আন্তোনিনা ওর সোনালি চুলগুলো বেঁধে দেবে, আর মনের মানুষ ইগরকে আবার দেখতে পাবে বার্চ গাছটার তলায় বসে বই পড়ছে। ভাবতে ভাবতে তার মনটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। পাপ পুণ্যের মাঝের বিভেদ রেখাটা আবছা হয়ে যায়। একটা সাদা সারাফান পরে আন্তোনিনা, মাথায় সুন্দর হলুদ রঙের কোকোশনিক বাঁধে, গায়ে হালকা একটা স্টোল জড়িয়ে নেয়। কোল্ট রিভলভারটা রুমালে জড়িয়ে কোমরের কাছে সারাফানের পকেটে ভরে নেয়। আলেকজান্ডার নেভেস্কি ক্যাথিড্রালের সামনের মাঠটায় আজ তিল ধারণের জায়গা নেই। কঠিন অসুখ থেকে জারের পুত্রকে বাঁচিয়ে তোলার পর গ্রিগরি রাসপুতিন জারিনা আলেকজান্দ্রা ফিয়োদ্রোভনার খুব বিশ্বাসভাজন হয়ে উঠেছেন। সেন্ট পিটার্সবার্গের রাজপ্রাসাদে এখন তার অবাধ প্রবেশ। রানী এখন নাকি তার কথা শুনে সব কাজ করেন। এর কতটা সত্যি আর কতটা গুজব তা অবশ্য আন্তোনিনা জানে না। তবে ক্যাথিড্রালের মাঠে আজ লোক হয়েছে বটে। অনেকে আবার সঙ্গে করে অসুস্থ পঙ্গু আত্মীয় স্বজনকে নিয়ে এসেছে। যদি রাসপুতিনের স্পর্শে রোগের নিরাময় হয়, এরা গ্রিগরিকে একেবারে পরম পিতা যিশুর সমকক্ষ করে তুলেছে। আন্তোনিনা অবাক হয়ে ভাবে। ভিড়ের মধ্যে হঠাৎ সে লাল চুল কসাককে দেখতে পায়। সেদিকে তাকিয়ে সে আলতো করে মাথা নেড়ে লোকটাকে আশ্বস্ত করে। কসাকটাও হাতের বুড়ো আঙুল তুলে দেখায়। নানা বর্ণের কাপড় দিয়ে মেড়াপ বাঁধা হয়েছে। সামনেই উঁচু করে বাঁধা মঞ্চ। খানিকক্ষণের মধ্যেই সেখানে এসে হাজির হলেন গ্রিগরি রাসপুতিন। লম্বা চুল আর মুখের দাড়িতে লোকটাকে ধর্মযাজকদের মতোই লাগছে। মঞ্চের খুব কাছে সামনের দিকের আসনে বসেছে আন্তোনিনা। পাশে একটা মোটা থলথলে চেহারার বুড়ি বসেছে। হাঁটুর ব্যথায় সে কোঁকিয়ে চলেছে। হে মহাত্মা রাসপুতিন, আমার হাঁটুর ব্যথাটা সারিয়ে দাও। আন্তোনিনার পাশে দুটো চাষি বসেছে। খুব সম্ভবত এরা বলশেভিক পার্টির সদস্য। এক নাগারে রাসপুতিনকে চোর, ভণ্ড, বাঁটপার বলে গালাগালি দিয়ে চলেছে। চারপাশের হৈহুল্লোর জয়ধ্বনির মাঝখানে বসে আন্তোনিনা মনসংযোগ ঠিক রাখতে পারছে না কিছুতেই। চাদরের তলায় সে রিভলভারটা নিয়ে প্রস্তুত হয়ে আছে। খুব বেশি হলে হাত 30 দূরে দাঁড়িয়ে মহাত্মা রাসপুতিন। ভিড়ের মধ্যে কেউ আন্তোনিনার মতো মাঝবয়সী এক মহিলাকে নজর করছে না। সবার দৃষ্টির কেন্দ্রে এখন গ্রিগরি। মঞ্চে উঠে একটা বাচ্চা মেয়ে একতোরা তাজা সাদা হলুদ রঙের ক্যামোমাইল ফুল দিচ্ছে লোকটাকে। পাশে দাঁড়ানো ডায়োসেসের বিশপ গেন্নাদি ও অন্যান্য পাদ্রীরা হাততালি দিচ্ছেন। মানুষটা বাচ্চা মেয়েটার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করছেন। গায়ের চাদরের তলায় রিভলভারের ট্রিগারে আঙুল আন্তোনিনার। সামনে নিশানা এক লম্বা সৌম্যকান্তি ধার্মিক মানুষ। ধার্মিক না ভণ্ড তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু আন্তোনিনা একজন ধর্মপ্রাণ মহিলা। সারা বছর রবিবারের প্রার্থনায় সে গির্জায় আসে। ক্রিসমাস, ইস্টার সব প্রার্থনা সে নিষ্ঠার সঙ্গে করে, ঈশ্বর জানেন। তবুও এমন অমানবিক অধর্মের কাজ আজ ভগবান তাকে দিয়ে করাচ্ছেন। আন্তোনিনা জানে সে যা করছে তা তার পরিবারের জন্য। তার নিজের আত্মা বিক্ষত হলেও তার পরিবারের ভালোবাসার মানুষগুলো ফিরে আসবে। তার কৃতকর্মের জন্য সে নরক বা ইনফার্নো যেখানেই যাক, তার স্বামী সন্তানেরা নিরাপদে ঘরে ফিরে আসবে। চাদরের তলায় সে ঠান্ডা কোলটাকে
আঁকড়ে ধরে, আঙুল ছোঁয়ায় ট্রিগারে। এবার সে গ্রিগরিকে হত্যা করার জন্য তৈরি। আন্তোনিনার নাকে ভেসে আসে কটু তামাকের গন্ধ। পেছন থেকে চাপা গলায় কেউ বলে ওঠে, শয়তানটাকে গুলি করো। চকিতে আন্তোনিনা উঠে দাঁড়িয়ে চাদরের আড়াল থেকে রিভলভার বের করে আনে। তার থেকে 30 হাত দূরে নিশানা। আশেপাশের কয়েকজন সচকিত হয়ে ওঠে, এদিকে তাকায়। চাপা বিস্ময়ে চেঁচিয়ে ওঠে কেউ। আন্তোনিনা এক মুহূর্ত দম নিয়ে গুলি ছোড়ে। কান ফাটানো গুলির শব্দে ভয়ে চমকে ওঠে অনেক মানুষ। ভিড়ের মধ্যে একটা শোরগোল পড়ে যায়, ছোটাছুটি শুরু হয়। ভিড়টা ছত্রভঙ্গ হয়ে যায়। হঠাৎ থলথলে চেহারার বেতো বুড়িটা চেঁচিয়ে ওঠে, জায়গা পেলি না হতভাগী, এখানে আত্মহত্যা করতে এসেছিস? ফের লোকজন ভিড় করে দেখে একটা মাঝবয়সী রুশ গৃহবধূ আকাশের দিকে মুখ করে ঘাসের বিছানায় শুয়ে আছে। নিথর শরীর, বিস্ফারিত চোখের দৃষ্টি অসীম আকাশের নীলে। কপালের ডান দিকে রিভলভারের গুলির গভীর ক্ষত থেকে গড়াচ্ছে লাল গাঢ় তরল। রক্তে ভাসছে আন্তোনিনা। দুজন কসাক, একজন লাল চুলো, একজন পাকানো দড়ির মতো চেহারা, মুখে এক রাশ বিরক্তি নিয়ে দ্রুত পায়ে হেঁটে পেরিয়ে যাচ্ছে গির্জার মাঠ। গোটা মাঠের হাজির মানুষদের কারো চোখে মুখে আতঙ্কের ছাপ, কারো বা অসীম বিরক্তি। মঞ্চ থেকে বিশপ আর পাদ্রীদের সঙ্গে নিয়ে সদ্য মৃত মহিলাটির মৃতদেহের সামনে এসে দাঁড়িয়েছেন মহাত্মা রাসপুতিন। বিড়বিড় করে বলছেন, মুঝে দিয়ে ইয়ে দুসা উপাকৈৎসা মিরো, এই মহিলাটির আত্মার শান্তি হোক। দিন পাঁচেক পর আইস জ্যাম পেরিয়ে বানভাসী লেনার জলপথ ধরে শঙ্কররা ইয়াকুতস্ক এসে পৌঁছল। আন্দ্রে রিবিন এখানে এক সরাইখানায় আগে থেকেই বলে রেখেছিল, তাই তিনজনের মাথা গোঁজার ঠাঁই হয়ে গেল। ঠান্ডা স্যাঁতস্যাঁতে দিনটায় ইয়াকুতস্ক পৌঁছনো মাত্র দুটো খারাপ খবর পাওয়া গেল। সরাইখানার মালিক বরিস একটা তার বার্তা দিল, তাতেই দুটো খবর। প্রথমটা ভাসিলিসার মায়ের মৃত্যু সংবাদ, আর দ্বিতীয়টা হলো রাশিয়া সহ ইউরোপের দেশগুলো প্রথম বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে। ভাসিলিসা কান্নায় ভেঙে পড়ল। কান্নার দমকে তার শরীরটা থরথর করে কাঁপছে। শঙ্কর আলতো করে একটা হাত রাখে ভাসিলিসার মাথায়। মেয়েটাকে সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পায় না সে। 2-3 দিন আগের কোমারস্যান্টের একটা কপি পাওয়া গেল মালিক বরিসের কাছে। প্রথম পাতায় অস্ট্রিয়া হাঙ্গেরির আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দকে সস্ত্রীক হত্যা করার খবরটা লিখেছে। অস্ট্রিয়া হাঙ্গেরি এখন সার্বিয়াকে আক্রমণ করার জন্য তৈরি হচ্ছে। জার্মানি, রাশিয়া, ব্রিটেন আর ফ্রান্স ঘটনার গতি প্রকৃতি বোঝার চেষ্টা করছে। এখনও যুদ্ধের ভরকেন্দ্র সারাজোভুতে স্থির হয়ে আছে। শঙ্কর খবরের কাগজের পাতা উল্টাতেই ভিতরের পাতায় খবরটা পেল। ছোট করে দিয়েছে খবরটা। নোভোসিবিরস্ক, 18 জুলাই 1914। গতকাল আলেকজান্ডার নেভেস্কি ক্যাথিড্রাল প্রাঙ্গণে রবিবারের বিশেষ প্রার্থনা ও ধর্মসভা চলাকালীন এক 45 বছর মাঝবয়সী মহিলা রিভলভার থেকে গুলি ছুড়ে আত্মহত্যা করেন। এই সভায় উপস্থিত ছিলেন ধর্মগুরু গ্রিগরি রাসপুতিন। স্থানীয় সূত্রে খবর, আন্তোনিমা দিমেতিয়েভা নামে এক মৃত ওই মহিলা কয়েক মাস ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। তবে গুলি চলার ঘটনায় রাসপুতিন অক্ষত আছেন এবং অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু মা কেন আত্মহত্যা করতে যাবে? জলে ভেজা চোখ তুলে ভাসিলিসা বলে, খুব আশাবাদী, ধর্মপ্রাণ ও নরম স্বভাবের মহিলা ছিলেন আমার মা। তাছাড়া তার কাছে রিভলভার কেমন করে এলো? শঙ্কর চিন্তিত মুখে তাকায়।
তার কপালে সুস্পষ্ট ভাঁজ আর মনে অজস্র প্রশ্ন ভিড় জমাচ্ছে। সে বলল, সবচেয়ে অস্বাভাবিক হলো আত্মহত্যা করার জন্য তাকে গির্জার মাঠে রাসপুতিনের সভায় যেতে হবে কেন? আর পাভেল, মায়ের পাবলুস্কা, তাকে ছেড়ে মা আত্মহত্যা করতেই পারে না। কান্না জড়ানো বিকৃত গলায় ভাসিলিসা চিৎকার করে ওঠে। হায়, ভাগ্যের কি পরিহাস, যেন ভাগ্য আমাদের দরজায় কড়া নাড়ছে। ভাসিলিসার কথায় শঙ্কর চমকে তাকায়। কি বললে? আবার বলো। কি বললাম? কোন কথাটা? শেষ কথাটা কি বললে? আবার বলো। যেন ভাগ্য আমাদের দরজায় কড়া নাড়ছে। ভাসিলিসা আবার উচ্চারণ করে কথাগুলো। শঙ্কর উত্তেজিত হয়ে বলে ওঠে, যেন ভাগ্য দরজায় করাঘাত করছে, অনেকটা এইরকম টি। ভাসিলিসা বিরক্ত হয়ে তাকায়। তার এমন শোকের দিনে শঙ্করে কি অদ্ভুত আচরণ করছে। শঙ্করের চোখের সামনে ভাসছে অন্য ছবি। 1 বছর আগে মধ্য কলকাতার এক বনেদি বাড়ি। শঙ্করের প্রতিবেশী প্যারীমোহন সরকারের কন্যার জন্মদিন ছিল। ওরা ব্রাহ্ম পরিবার, আদি ব্রাহ্ম সমাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। ইতিমধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজের দায়িত্ব সামলেছেন। প্যারীমোহন বাবুর মেয়ের জন্মদিনে সেদিন এসেছিলেন ব্রাহ্ম সঙ্গীতের শিক্ষক ত্রৈলোক্যনাথ সান্যাল মশাই আর রবি ঠাকুরের অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সেদিন ত্রৈলোক্যনাথ বাবুর সঙ্গে ব্রাহ্ম সঙ্গীতের পর জ্যোতিরিন্দ্রনাথ পিয়ানো বাজিয়ে লুডুইক ফান বিটোফেনের 5th সিম্ফনি শুনিয়েছিলেন। শঙ্করের সে এক অশ্রুতপূর্ব অভিজ্ঞতা। শোনানোর পর জ্যোতিদাদা বলেছিল, কিরে, সুরটা শুনে মনে হচ্ছে না কেউ দরজায় আঘাত করছে? টা যেন ভাগ্য দরজায় করাঘাত করছে। সঙ্গীত পণ্ডিতরা বিটোভেনের পঞ্চম সুরকে এভাবেই ব্যাখ্যা করেছেন। ভাসিলিসার দিকে তাকিয়ে শঙ্কর বলে ওঠে, ভাসিলিসা, পেয়ে গেছি, যেন ভাগ্য দরজায় করাঘাত করছে। মনে আছে পুলিশের টাকমাথা বড় কর্তা বুত্তেচিনোর গল্পে সোনাচুরির বিকেলে ট্রান্স সাইবেরিয়ান রেলের কামরায় বসে গান গাইছিল টি। এটা আসলে বিটোফেনের অমর সৃষ্টি 5th সিম্ফনি। বুত্তেচিনো অবাক হয়ে পাশ থেকে শঙ্করের দিকে তাকায়। ভাসিলিসা চোখ মুছে বলে, ঠিক, ওটা তো 5th সিম্ফনি, তাই ভীষণ চেনা চেনা লাগছে। চাইকভস্কিও 5th সিম্ফনি নিয়ে কাজ করেছেন, তবে চাইকভস্কির সুরটা বেঁধেছিলেন ই মাইনরে আর বিটোফেন সুরটা সৃষ্টি করেছিলেন সি মাইনরে। কিন্তু সোনাচুরির দিন গুপ্তচর সংস্থা ওখরানার বড় কর্তার গলায় 5th সিম্ফনি গুনগুন করে উঠেছিল কেন? তাছাড়া বুত্তেচিনোর কথা অনুযায়ী বড় কর্তা যখন ইরকুটস্ক থেকে ট্রেনে উঠেছিল তখন প্রথমে তাকে যথেষ্ট উদ্বিগ্ন দেখাচ্ছিল। সেই মানুষটাই সামান্য কিছুক্ষণ পরে ফুরফুরে মেজাজে গান গাইছিল, তাস খেলছিল কেন? মানুষ কখন গান গায়? যখন সে ভারমুক্ত মনে থাকে বা কোনো কার্যসিদ্ধি করে। এখন প্রশ্ন হলো, মানুষ আপন মনে বা অন্য মনস্কভাবে কোন গানটা গায়? যেটা সে ভালো করে শুরু করে গাইতে পারে সেটা, না সেরকম গান সে গায় সচেতন অবস্থায়? কারণ সচেতন অবস্থায় সে গাইলে শ্রোতার ভালো লাগা মন্দ লাগাকে গুরুত্ব দেয়। তাহলে অসচেতন অবস্থায় সে কোন গান গুনগুন করে? যে গানটা তার গলায় নয়, মস্তিষ্কে ভ্রমরের মতো গুনগুন করে, সেটাই তার গলায় আসে চট করে। তাহলে প্রশ্ন হলো, 5th সিম্ফনি তার মাথায় গুনগুন করছিল কেন? এটা একটা শক্ত ধ্রুপদী সুর। সহজ গান বলতে চট করে আমাদের ঠোঁটে যেরকম গান আসার কথা, এটা সেরকম গান ছিল না। তবুও কেন গানটা তখন বড় কর্তার মাথার ভিতর ভন ভন করছিল মাছির মতো? শঙ্করের বিশ্লেষণ শুনে ভাসিলিসা আর চিনো ওর পাশে বসে পড়ে। হঠাৎ শঙ্কর বলে, লোকমুখে জনপ্রিয় সরল সুর বড় কর্তার বেসুরো কণ্ঠে আসেনি, এসেছিল অপ্রচলিত ধ্রুপদী সুরের 5th সিম্ফনি। সেটাই তার মাথায় ঘুরছিল। কারণ আমার ধারণা 5th সিম্ফনি শুধু কোনো সুর নয়, সেটা আসলে একটা সংকেত। যে সংকেত কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের সংকেত। ট্রেন থেকে সোনার বাক্স চুরি হওয়াও সেই ষড়যন্ত্রেরই একটা অংশ। হয়তো ভাসিলিসার মায়ের মৃত্যুটাও সেই ষড়যন্ত্রেরই অংশ। জলে ভেজা চোখ তুলে ভাসিলিসা বলে, তার মানে সোনার বাক্সের পাহারাদার 4টে পুলিশের মৃত্যু, মঙ্গোলিয়ান যুবক
গানজরিকের মৃত্যু আর পাদ্রি চেরনিয়াকের মৃত্যুটাও একই ষড়যন্ত্রের অংশ? মনে হয় না। এগুলো মূল ষড়যন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়া। কোল্যাটারাল ড্যামেজ ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার ভয়ে গানজরিক আর পাদ্রি চেরনিয়ককে সরিয়ে দিতে হয়। বুর্তেচিনো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি নিশ্চিত যে কোনো আততায়ী চিনোকে খুন করার জন্য এখনও ঘুরে বেড়াচ্ছে। পুলিশ খুন হওয়ার ঘটনায় একমাত্র জীবিত সাক্ষী এখন বুর্তেচিনো। শঙ্করের কথায় বুর্তেচিনো সায় দেয়, যদিও তার ধারণা বৃদ্ধ দেবতা সাগান উবগেনের আশীর্বাদে সে বেঁচে আছে। তোমার মা আন্তোনিনা দিমেন্তিয়েভা সেদিন রিভলভার নিয়ে গির্জার মাঠে কেন গিয়েছিলেন? আত্মহত্যা করতে? শঙ্কর ভাসিলিসার দিকে তাকিয়ে বলে, মেয়েটা এখনও মায়ের মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি। যন্ত্রণাক্লিষ্ট মুখে চেয়ে থাকে। উনি সেদিন আত্মহত্যা করতে গির্জার মাঠে যাননি। উনি নিজেই ষড়যন্ত্রের শিকার ছিলেন। গিয়েছিলেন অন্য একজনকে হত্যা করতে, খুব সম্ভবত গ্রিগরি রাসপুতানকে। যারা এই ষড়যন্ত্র রচনা করেছে তারাই আন্তোনিনাকে চাপ দিয়ে পাঠিয়েছিল। তার মতো অসহায় মহিলা যার স্বামী খুনের দায়ে জেল খাটছে, মেয়ে নিখোঁজ, এবং খুব সম্ভবত ছেলে পাভেলও ষড়যন্ত্রকারীদের কবজায়। তার উপর চাপ সৃষ্টি করে স্বামী সন্তানদের ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাউকে খুন করতে বাধ্য করানোটা অসম্ভব নয়। হাই ভগবান, ভাবলুস্কা ষড়যন্ত্রকারীদের কবজায়? শিউরে ওঠে ভাসিলিসা। কারাই ষড়যন্ত্রকারী? যারা লেনজোলোতে কোম্পানির সোনা চুরি করতে পারে, 4 জন পুলিশ খুন করতে পারে, গ্রিগরি রাসপুতানকে খুনের চক্রান্ত করতে পারে, ইগর দিমেন্তিয়েভের মতো প্রভাদার সাংবাদিককে মিথ্যে মামলায় জেল খাটাতে পারে, আর চেরনিয়াকের মতন একজন পাদ্রিকে খুন করতে পারে, তাদের মতো ক্ষমতাশালী আর শক্তিশালী শত্রু আর পাওয়া যাবে কিনা সন্দেহ। শঙ্কর বুঝতে পারছে ফিফথ সিম্ফনি একটা সংকেত, একটা বড় ষড়যন্ত্রের রূপরেখা যার মধ্যে লুকিয়ে আছে। সেই ষড়যন্ত্রের আগাগোড়া বুঝতে হলে বুঝতে হবে এই বিখ্যাত পঞ্চম সুর। সাড়ে 8 ফুট উচ্চতার ধবধবে সাদা মেরু ভল্লুকটা তার দিকে এগিয়ে এলো। প্রায় 1000 পাউন্ড ওজনের মাংসাশী জন্তুটা অসীম খিদে নিয়ে তার দিকে ক্ষুধার্ত চোখে তাকিয়ে, সেটার বিশাল চেহারা আর শক্ত থাবাগুলোর দিকে তাকিয়ে তিনি মৃদু হাসলেন। তারপর হাতের বালতিটা থেকে একটা গোলাপি স্যালমন মাছ তুলে ছুঁড়ে দিলেন। মেরু ভল্লুকটা একটু ডান দিকে শরীরটা হেলিয়ে মাছটা ধরে মুখে পুরে দিল। তিনি শিশুর মতো আনন্দে হাততালি দিয়ে উঠলেন, আতলেন সারা বোতা, বাহ, দারুণ চাইকভস্কি। আলেকজান্ডার পার্কের চিড়িয়াখানাটা জনসাধারণের জন্য বন্ধ হয়ে গেছে প্রায় বছর 5। রোমানভ বংশের জারদের গ্রীষ্মকালীন রাজপ্রাসাদটা সেন্ট পিটার্সবার্গ থেকে 15 কিলোমিটার দূরে জারস্কোয়ে সেলোতে। রাজপ্রাসাদ লাগোয়া পার্কের মধ্যেই চিড়িয়াখানা। অবশ্য তিনি এখানে নিজের ইচ্ছে মতো আসেন। তিনি যে জনসাধারণ নন সেটা চিড়িয়াখানার কর্মচারীদের বলে দিতে হয় না। তিনি গ্রীষ্মের দুপুরে এখানে যখন আসেন তখন চিড়িয়াখানার সাধারণ কর্মচারীদেরও ধারে কাছে ঘেঁষা বারণ। 2-1 জন আসেন তার সঙ্গে দেখা করতে, অবশ্য অনুমতি না পেলে তার সঙ্গে দেখা হয় না। তিনি বালতি থেকে আরও 3টে মোটাসোটা হেরিং নিয়ে একটার পর একটা চাইকভস্কির দিকে ছুঁড়ে দিলেন। জন্তুটা এখন এই চতুর্থ মাছটা খেয়ে জলে নামবে স্নান করতে। গ্রীষ্মকালে ঘন ঘন জলে নেমে খেলা করতে সে পছন্দ করে। তিনি কিছুক্ষণ খেলা দেখবেন, তারপর চাইকভস্কির খাঁচা পেরিয়ে যাবেন লুডউইগ ফান বিটোফেনের খাঁচার সামনে। লুডউইগ ক্ষিপ্র গতির এক তুষারচিতা। তাকে আনা হয়েছে জার্মানি অধিকৃত কনিগসবার্গ চিড়িয়াখানা থেকে। এই জন্তুটির জন্য আজকের বরাদ্দ 3টে নীল খরগোশ। তার বহুদিনের ইচ্ছে উইলহেলেমের দেওয়া এই বিটোফেন নামের চিতাটিকে আবার কনিগসবার্গ চিড়িয়াখানায় ফিরিয়ে দেন।
যে কনিক্সবার্গ রাশিয়ার দখলে চলে আসবে সেই কনিক্সবার্গে। শুধু কনিক্সবার্গ কেন, প্রাশিয়ার বহু অংশই রাশিয়ার দখলে আসবে, এমনকি পোল্যান্ডও। কি হে ভিতালি, তুমি তো দেখছি জিনসেং আর আফিম চোরাচালানের বাইরে আর বেরোতেই পারছো না। তুমি বড় কাজ আর কবে করবে? ধর্মগুরু এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর সাংবাদিকের বউ বেঘরে মরল। সেই কষাক দুটোকে হাতের কাছে পেলে আর চাইকভস্কি আর বিটোফেনকে পেট ভরে খাওয়াতাম। তিনি বিরক্ত গম্ভীর স্বরে বললেন। তার মাথার পিছনেও চোখ আছে। গুপ্তচর সংস্থার বড় কর্তার উপস্থিতি ইতিমধ্যেই টের পেয়েছেন। তিনি বলে চলেন, সামরিক বাহিনীর কোনো কর্তাকে দায়িত্ব দিলে কাজটা এতদিনে হয়ে যেত। আমি ওদের দিইনি, কারণ অপারেশন ফিফথ সিম্ফনি খুব গোপন কাজ। এর প্রতিটা পদক্ষেপ বুঝতে গেলে পঞ্চম সুরকে ভালো করে বুঝতে হয়। সেটা তোমার মতো বেসুরো লোকেরা বুঝবে না। ভিতালি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সর্বশক্তিমান রসোমাখার সামনে তার বিরুদ্ধে কথা বলা মানে ওই খাঁচার ভিতরকার মেরু ভল্লুক বা তুষার চিতাটার খাদ্য হওয়া। ওয়ার্স গিয়েছিলে ভিতালি? মেরির সঙ্গে দেখা হয়েছে? মাস্টার, ওয়ার্সও গিয়েছিলাম, তবে মেরিকে যোগাযোগ করা যায়নি। ভিতালি ব্রুঝাকের গলা কেঁপে ওঠে। তুমি ওয়ার্স পলিটেকনিকে গিয়ে জোসেফ বগুস্কির সঙ্গে কথা বলনি? মেরির সব খবর সে জানে। ব্রুঝাক জানে মেরির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। বিজ্ঞান সাধনা তার কাছে মানুষের সেবা। যুদ্ধে আহত মানুষের সেবায় সে বিজ্ঞানকে প্রয়োগ করবে। জার্মানি, রাশিয়া, প্রাশিয়া কোনো দেশের হয়ে সে যুদ্ধে কোনোভাবেই সাহায্য করবে না। তিনি চিন্তিত মুখে বললেন, বিজ্ঞানী ফ্রিৎজি হেভার জার্মানিকে যুদ্ধে কত রকমভাবে সাহায্য করছেন। আর বগুস্কি? আজ দিমিত্রি মেন্ডেলিভ বেঁচে থাকলে আমাকে এত কিছু ভাবতে হতো না। ভিতালি ব্রুঝাক গুপ্তচর সংস্থার ডিরেক্টর। বিদেশি শক্তির বিভিন্ন পরিকল্পনা আর ষড়যন্ত্রের হদিশ তার কাছে থাকে বটে, কিন্তু বিজ্ঞান দিয়ে রাশিয়ার সামরিক শক্তিকে মজবুত করে তোলার বিদ্যে তার জানা নেই। মেরু ভল্লুক চাইকভস্কি আবার জল ছেড়ে খাঁচার সামনে এসে দাঁড়িয়েছে। প্রত্যাশী চোখে অতিকায় প্রাণীটা তার দিকে তাকিয়ে আছে। জন্তুটার দিকে তাকিয়ে ভিতালি বোকার মতো হেসে বলে, আপনার চাইকভস্কি মনে হয় এখনো ক্ষুধার্ত। তিনি জন্তুটার দিকে পেছন ফিরে সামনে দাঁড়ানো ভিতালির দিকে তাকিয়ে বলে ওঠেন, পশ্চিম ফ্রন্টে যুদ্ধ আসন্ন। তুমি এখনই সাইবেরিয়া চলে যাও, আর এবার ভুল করলে তোমাকে ওই খাঁচাটার ভিতরে পাঠাবো। রসোমাখার ভয়ঙ্কর চোখ দুটোর দিকে তাকিয়ে ভিতালি বুঝতে পারে উনি একদম রসিকতা পছন্দ করেন না। শঙ্কর ডক্টর জিংয়ের বাক্সটা খুলে বসেছে। তার কাছে গচ্ছিত অন্য মানুষের প্রয়োজনীয় জিনিস সে এতদিন খুলে দেখেনি। ভেবেছিল আবার দেখা হলে বিজ্ঞানী মানুষটিকে বাক্সটা ফিরিয়ে দেবে, কিন্তু রাশিয়ায় পা রাখার মাস দুয়েক পরে মানুষটির সঙ্গে দেখা হওয়ার আশা যেন ক্রমে ক্ষীণ হয়ে আসছে। যে চক্রান্তের জালে ভাসিলিসা, চিনো আর সে জড়িয়ে পড়েছে তা কেটে বেরিয়ে আসতে তাকে প্রতিদিন নতুন পরিকল্পনা নিতে হচ্ছে। এখনও প্রসাদ আর ইগর দিমেন্তিয়েভকে খুঁজে পায়নি। বুর্তে চিনোর অনুমান অনুযায়ী ইয়াকুতস্ক থেকে আরও উত্তর পূর্বে তাদের নির্বাসিত করা হয়েছে। ছোট বার্চ কাঠের বাক্সটা খুলে 3টে চিঠি পাওয়া গেল। ডক্টর জিংকে লেখা ডক্টর মরোজভের চিঠি। সবগুলোই সিরিলিক বর্ণমালায় রাশিয়ান ভাষায় লেখা। শঙ্কর ইদানিং রাশিয়ান ভাষাটা বুঝতে পারলেও চিঠিগুলোর মর্মোদ্ধার করতে ভাসিলিসার সাহায্য প্রয়োজন। হাতে চিঠিগুলো নিয়ে ভাসিলিসা পড়তে শুরু করে। 28 আগস্ট 1913 সাইবেরিয়া। ডক্টর জিং, প্যানাক্স জিনসেং চাষের অগ্রগতির ক্ষেত্রে আপনার প্রকল্পটি অভিনব, তবে সাইবেরিয়ান জিনসেংকে খুব উৎকৃষ্ট মানে নিয়ে যাওয়া সম্ভব কিনা জানি না। ডায়াবেটিস, কোলেস্টেরল, রক্তচাপ নিয়ন্ত্রণ সহ লিবিডো বাড়ানোর ক্ষেত্রে জিনসেংয়ের ভূমিকা নিয়ে নেচার পত্রিকায় আপনার প্রবন্ধটি পড়ে আমি মুগ্ধ।
বর্তমানে আমি সাইবেরিয়ার উত্তর পূর্বে ইয়ানা নদীর কাছে গবেষণার কাজে এসেছি। জায়গাটা ভারখায়ানক্স আর বাতাগাইয়ের মাঝামাঝি। এখানে আমি কাজ করতে এসে বেশ কিছু মানুষকে দেখেছি লাংস ক্যান্সারে আক্রান্ত। এই মানুষগুলি প্রধানত খনি শ্রমিক। আপনি জানেন যে যার দ্বিতীয় নিকোলাস সাইবেরিয়া অঞ্চলে খনিজ পদার্থের খোঁজে অনুসন্ধানকারী দল পাঠিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। সেই সূত্রেই আমার এখানে আসা। লাংস ক্যান্সারে আক্রান্তদের জিংসেন চিকিৎসায় কোনো সুফল পাওয়া যায় কিনা জানাবেন। ইতি বিনীত ডক্টর মরোজভ। আরও 2টো চিঠি আছে বাক্সটায়। ভাসিলিসা দ্বিতীয় চিঠিটাও পড়তে শুরু করলো। বন্ধুপর ডক্টর জিং, আপনার দেওয়া জিনসেংয়ের ডোজ খনি শ্রমিকদের ফুসফুসের সংক্রমণ কমিয়ে ওদের কিছুটা সতেজ করে তুলেছে ঠিকই, কিন্তু ক্যান্সারের বৃদ্ধি রোধ করতে পেরেছে কিনা নিশ্চিত নই। ইতিমধ্যে একটি বিশেষ প্রাকৃতিক ঘটনা দেখে আমি আশ্চর্য হয়েছি। ইয়ানা নদী থেকে ইন্ডিগিরকা নদীর দিকে যেতে একটি বিস্তীর্ণ উপত্যকা জুড়ে কিছু কালচে সবুজ খনিজ পদার্থের আস্তরণ চোখে পড়েছে। খেয়াল করেছি সেদিকে কাজ করতে যাওয়া খনি শ্রমিকদের মধ্যেই লাংস ক্যান্সারটা বেশি হচ্ছে। আমি এখনো কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। স্থানীয় ইয়াকুত ইভেঙ্কিরাও এই বিশেষ অঞ্চলটি এড়িয়ে চলে। ওরা বলে দেলিনা দিয়াভালা, শয়তানের উপত্যকা। এটি আপনার বন্ধু ভাদিমির মরোজভ। চিঠি শেষ করে ভাসিলিসা চুপ করে যায়। শঙ্করের কপালেও ঈষৎ ভাঁজ। বুর্তেচিনো হঠাৎ বলে ওঠে, শয়তানের উপত্যকার কথা আমি শুনেছি। চুকচি জাতির লোকেরা শয়তান আত্মাকে বলে কেলেট, আমরা বুড়িয়াতরা বলি আনা খাই। ভাসিলিসা তৃতীয় চিঠিটা বাক্স থেকে নিয়ে সবার মুখের দিকে তাকালো। সবার মধ্যেই একটা চাপা উত্তেজনা দেখে সে পড়তে শুরু করলো। ডাক্তার জিং বন্ধু বরেশু, কয়েকটা ঘটনা খুব দ্রুত বলে রাখি। গবেষণার ফলাফল আর আমার বিজ্ঞান ভিত্তিক মতামত যে ডায়েরিটাতে লিখে রাখতাম সেটা চুরি হয়ে গেছে। খুব সম্ভবত আমাদের অনুসন্ধানকারী দলের কোনো সদস্যের কাজ। যে গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাকে চিঠিতে জানিয়েছি সেগুলো অন্য কারো নজরে এসেছে। তবু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে না জানালেই নয়। এই চিঠি অন্য কারো হাতে পড়লে আমার জীবন সংশয় ঘটতে পারে। তবুও আপনাকে জানাচ্ছি। আপনি ছাড়া এই ঘটনাগুলি আর একজন জানেন। তিনি পাদ্রি চেরনিয়াক। বিজ্ঞানমনস্ক এই ধর্মীয় মানুষটিকে আমি খুব শ্রদ্ধা করি। এবার আসল ঘটনাটি বলি। এবার ভারখায়ানক্স অঞ্চলে মারাত্মক ঠান্ডা পড়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে 50 ডিগ্রি। প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বেরোয় না। এই ঠান্ডায় স্থানীয় মানুষজনদের যেমন কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট বাইরে থেকে আসা মানুষদের, আর ভারখায়ানক্সের কারাগারে নির্বাসিত বন্দীদের। এই সময়ে আমাদের বেসমেন্টের ঘরে কৃত্রিম উষ্ণতায় থাকতে হয়। বাধ্য হয়ে একদিন বেরোতে হয়েছিল। বরফের উপর দিয়ে বলগা হরিণের স্লেজ করে ভারখায়ানক্স আর বাতাগাইয়ের মাঝে সেই জায়গাটায় গিয়েছিলাম। চারপাশে পুরো বরফের আস্তরণে ঢাকা। হঠাৎ চোখে পড়ল বিশাল একটি হ্রদ ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে। আরও কাছে থেকে দেখতে গিয়ে চোখে পড়ল হ্রদের ধারে মৃত বহু সাইবেরিয়ান সারস। ডিসেম্বরের শেষ দিকেই এই পরিযায়ী পাখিরা একটু উষ্ণতার খোঁজে এই অঞ্চল ছেড়ে দক্ষিণের দেশগুলিতে চলে যায়। তার মানে এই পাখিগুলি প্রায় 1 মাস আগে এখানে মারা গেছে। কিন্তু কেন? এখনো কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। শীত কমলে হয়তো কারণটা জানতে পারবো। এটি আপনার বন্ধু ডক্টর মরোজভ। চিঠি পড়া শেষ হওয়া মাত্র শঙ্কর উঠে দাঁড়ায়। তার রিজু শরীরটা শির দ্বারা টান টান করে তৈরি হয়। ভাসিলিসাও চিঠিটা হাতে নিয়ে উঠে আসে শঙ্করের সামনে। তার চোখে মুখে এক টুকরো আশার আলো। অবশেষে একটা যোগসূত্র পাওয়া গেছে। প্রসাদ্দা আর ইগর দিমেন্তিয়েভ তাহলে ইয়ানা নদীর কাছে যেখানে আছে সেটাই ভারখায়ানক্স। অন্ধকার ঘরটা যেন ধোঁয়ায় ভরে উঠেছে। কাগজের রোল করা জয়েন্টটায় লম্বা একটা টান দিল সে। বুক ভরে টেনে নিল ধোঁয়া। জয়েন্টের সামনের দিকের আগুনটা উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। হাতে পাকানো সিগারেটটা থেকে একটা উগ্র গন্ধ ভেসে আসছে। মারিজুয়ানা তার খুব প্রিয়। সে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো।
আয়নায় নিজেকে দেখতে তার ভালো লাগে। তার শরীরটা যেন একটা শিল্পীর ক্যানভাস, নানা রঙের ট্যাটুতে পরিপূর্ণ। সবচেয়ে প্রিয় তার বুক আর কবজিতে আঁকা নেকড়ের ট্যাটুটা। তার প্রভু আর পিতার সে প্রিয় নেকড়ে। আজ গোটা সাইবেরিয়া জুড়ে যে নেকড়ের দল, স্ত্রায়া ভলকভের রাজত্ব, সেটা শুধু তার জন্য, ভলকি মিখাইলের জন্য। তার মা যখন যক্ষ্মায় মারা যায় তখন সে 5 বছরের শিশু। তার বাবা ছিল ভ্লাদিভস্তক বন্দরের এক মাতাল নাবিক। সারা দিন ভদকার নেশায় ডুবে থাকত। বাবার কাছে খাবার চাইলে জুটত নির্যাতন আর চরম লাঞ্ছনা। তার মা মারা যাওয়ার পর ভাই বোনেদের নিয়ে তার অনাহারে অর্ধাহারে দিন কাটত। বন্দর এলাকায় সে বাক্স থেকে জিনসেং চুরি করতে শুরু করলো। তখন তার বয়স বছর 8। জাহাজিরা তাকে মজা করে ডাকত ভোর মিখাইল। সেখান থেকে ধীরে ধীরে তার ভলকি মিখাইল হয়ে ওঠা। সেই 8 বছর বয়সে তার সঙ্গে দেখা এক আশ্চর্য মানুষের। সেই মানুষটা তাকে পিতার স্নেহ দিয়ে কাছে টেনে নিলেন, বোঝালেন বুদ্ধি আর বাহুর বলে গোটা রাশিয়াটাকে হাতের মুঠোয় আনা যায়। তার নির্দেশ পালন করে আজ মিখাইল মাত্র 26 বছর বয়সেই রাশিয়ার অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট। ছিঁচকে চোর থেকে আফিম, জিনসেং আর সি কিউকাম্বার চোরাচালানকারীদের মাথা। তার পালক পিতার স্নেহের কাছে সে আজীবন ঋণী। সে নিজের জীবন দিয়েও তার ঋণ শোধ করতে পারবে না, তবে সে জীবন দিতে চায় না। পালক পিতার নির্দেশ মতো জীবন নিতে চায়। তার প্রথম খুনের শিকার ছিল তার নিজের বাবা, সেই মাতাল নাবিকটা। দায়িত্বজ্ঞানহীন নিষ্কর্মা মানুষদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, বুঝিয়েছিল তার পালক পিতা। হাতে কোল্টের রিভলভারটা নিয়ে ট্রিগার টিপে তার নিষ্কর্মা বাবাকে যখন সে খুন করে তখন তার বয়স ছিল মাত্র 9। সেদিন হাতের রিভলভারটাকে তার মনে হয়েছিল একটা পোষা কাঠবিড়ালি। সেই শুরু। তারপর তাদের চলার পথে যে বাধা হয়ে দাঁড়িয়েছে তাকে দ্বিধাহীনভাবে সরিয়ে দিয়েছে মিখাইল। সবই তার পালক পিতার নির্দেশে। তার নির্দেশ মিখাইলের কাছে ঈশ্বরের বার্তার মতো। আয়নায় নিজের বুকে আঁকা নেকড়েটার দিকে তাকায় মিখাইল, যেন দাঁতগুলো ঝিঁকিয়ে উঠল নেকড়েটার। তার পিতার কাছে স্ত্রায়া ভলকভের প্রভুর নির্দেশ এসেছে। অপারেশন 5th সিম্ফনি শেষ করতে হবে। যা করতে হবে তা ভারখায়ানস্কে চরম শীত পড়ার আগেই করতে হবে। ওমিয়াকন থেকে ভারখায়ানস্কের দূরত্ব প্রায় 600 কিলোমিটার। তার পিতার পরিকল্পনা মতো বন্দি শিবিরে পৌঁছতে হবে। ভারতীয় যুবকটা আবার কিভাবে যেন রুশ মেয়েটাকে নিয়ে ইয়াকুতাস পৌঁছেছে। ওরা ভারখায়ানস পৌঁছানোর আগেই তার পিতা ভারখায়ানস্কের নির্বাসিত বন্দীদের উপর বৈজ্ঞানিক পরীক্ষাটা শেষ করে রিপোর্ট তৈরি করতে চান। পশ্চিম ফ্রন্টে যুদ্ধ শুরু হয়ে গেছে। রোসোমাখা তাই অপারেশন 5th সিম্ফনি শেষ করে নতুন শক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চান। রোসোমাখা আর তার পিতার মতো মিখাইলও চায় রাশিয়া গোটা বিশ্বে অজেয় হয়ে উঠুক। একটা আক্ষেপ মিখাইলের রয়েই গেছে। মঙ্গল ওঝাটা এখনও ঘুরে বেড়াচ্ছে। পঞ্চম সুর নিয়ে ও অনেক কিছু জেনে গেছে। ভারতীয় লোকটাকে ওঝাটা অনেক গোপন কথা জানিয়ে দিয়েছে। পাদ্রি চেরনিয়াকের মতো ওকেও সরিয়ে দেওয়া উচিত ছিল। মিখাইল পারেনি। রোসোমাখা নিজেও বেশ বিরক্ত, কারণ 5th সিম্ফনির দ্বিতীয় নোটটা ব্যর্থ হয়েছে। ভাসিলিসার মা আন্তোনিনা দ্বিতীয় নোট আন্দান্তে কন মোটো বাজাতে পারেনি। সব দোষ ওকরানার টাক মাথা সেই বড় কর্তার। লোকটা একেবারে অপদার্থ। আয়নায় দীর্ঘদেহী মিখাইলের চোখের ভাষায় একটা হিংস্রতা ফুটে উঠেছে। সে কোমরের বেল্টের হোলস্টারে ঠান্ডা স্মিথ অ্যান্ড ওয়েলসন মডেল 3 রিভলভারে ডান হাত রাখে। বাঁ হাতটা বুকে আঁকা নেকড়েটার উপর আলতো করে বোলায়। নেকড়েটা যেন জেগে ওঠে, আয়নায় গর্জন করে ওঠে। অন্ধকার ঘরটা থেকে বেরিয়ে মিখাইল হাঁটতে থাকে বিস্তীর্ণ প্রান্তর ধরে। ভেজা মাঠ। কালকে রাতে অল্প বৃষ্টি হয়েছে, এখন রোদ উঠেছে। মাঠের শেষ প্রান্তে
একটা কাঠের বাড়ি। চিমনি থেকে অল্প ধোঁয়া উঠছে। হাঁটতে হাঁটতে মিখাইল বাড়িটার সামনে এসে দাঁড়ায়। সামনের বাগানে শেষ গ্রীষ্মে এখনও কিছু সতেজ স্কুইল আর ক্যামোমাইল ফুটে আছে। দরজার সামনে এসে মিখাইল এক মুহূর্ত ভাবে, এখন পিতার বিশ্রামের সময়। তিনি বিরক্ত হবেন না তো? দরজায় মৃদু করাঘাত করে সে। কয়েক মুহূর্ত পর দরজা খুলে যায়। মিখাইল ডাকে, বাবা। প্রিশেল মাইসিন, এসো পুত্র। অপত্য স্নেহ ঝরিয়ে বলে ওঠেন ডক্টর জিং। কাঠের টেবিলের উপরে কাগজপত্র ছড়ানো। টেবিলে কনুই রেখে বসে আছেন ডক্টর মরোজভ। চোখে তার ঘুম নেই। আরও একটা নিদ্রাহীন রাত কাটল জেলখানার কুঠুরির ভেতর। বাইরে হয়তো ভোর হয়ে আসছে, তিনি ঠিক জানেন না। রাশিয়ার ভাগ্যাকাশে কিন্তু ঘোর অমানিসা। এক উন্মাদ রাষ্ট্রনেতার হাতে দেশের ভবিষ্যৎ। তিনি এ গভীর সংকট টের পাচ্ছেন। তিনি গত কয়েক মাস যাবৎ তার পর্যবেক্ষণগুলি ডায়েরিতে লিখে রেখেছেন। মেরির গবেষণাপত্রটি পড়ে নিজের পর্যবেক্ষণের সঙ্গে মিলিয়ে একটা সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছেন। যদি সে সিদ্ধান্ত সঠিক হয় তাহলে তিনি এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন। তার প্রথম সিদ্ধান্ত হল, শয়তানের উপত্যকা নামে স্থানীয় মানুষদের কাছে চিহ্নিত জায়গাটা আসলে পিচ ব্লেন্ডের খনি অঞ্চল। তিনি কখনো ভাবেননি জনশূন্য উত্তর পূর্ব সাইবেরিয়ায় তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়ামের খনিজ পদার্থ পাওয়া যাবে। বিগত শতাব্দীর শেষ দিকে সবেমাত্র প্রকৃতির বুকে তেজস্ক্রিয় মৌলগুলোর হদিশ পাওয়া গেছে। টেবিলের উপর খুলে রাখা মেরি কুরির গবেষণাপত্রে চোখ রাখেন ডক্টর মরোজভ। মেরি এক জায়গায় লিখেছেন, পিচ ব্লেন্ডে মূলত ইউরেনিয়াম মৌল থাকে। তেজস্ক্রিয় মৌলগুলির ধর্ম হল তেজস্ক্রিয় রশ্মি বিকরণ করা, যে রশ্মির মধ্যে আলফা বিটা কণা আর গামা রশ্মি থাকে। তবে এগুলো একসঙ্গে নয়, পৃথকভাবে তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে বিকিরিত হয়। এই ধরনের বিকরণের ফলে ইউরেনিয়াম পরমাণুর ভর কমে কিংবা বেড়ে অন্য মৌলের পরমাণুতে পরিণত হয়। ফলে দেখা যাচ্ছে তেজস্ক্রিয় মৌলগুলি স্থায়ী নয়, কারণ ইউরেনিয়ামের খনিজ পদার্থ পিচ ব্লেন্ডে রেডিয়াম ও অন্য ধরনের তেজস্ক্রিয় মৌলের অস্তিত্ব প্রমাণিত। মেরি কুরির এই অংশগুলি বহু পঠিত ও চর্চিত। বছর তিনেক আগে এই রেডিয়াম আবিষ্কার ও মানবদেহে ক্যান্সার আক্রান্ত কোষের বৃদ্ধি ঠেকাতে এই রেডিয়ামের ব্যবহার করে মেরি রসায়নের নোবেল পুরস্কার পেয়েছেন। ডক্টর মরোজভও এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু মেরির গবেষণাপত্রের অন্য কিছু আলোচনা মরোজভকে খুব ভাবাচ্ছে। মেরি বলেছেন, ইউরেনিয়াম একটি স্থায়ী তেজস্ক্রিয় মৌল, কারণ এর অর্ধ আয়ুকাল কয়েকশো কোটি বছর। মানে তেজস্ক্রিয় বিকিরণ করে 1 গ্রাম ইউরেনিয়াম ভেঙে 0.5 গ্রাম হতে এই অতি দীর্ঘ সময়কাল লাগে। অন্যদিকে তেজস্ক্রিয় ক্ষার মৌল রেডিয়াম খনিজ পদার্থ হিসেবে প্রকৃতিতে যেমন বিরল, তেমনি মুক্ত মৌল হিসেবেও তা থাকতে পারে না। একমাত্র ইউরেনিয়ামের খনিজ আকরিকে রেডিয়ামের অস্তিত্ব সম্ভব, এবং এই রেডিয়াম পরমাণুগুলি আসলে ইউরেনিয়াম পরমাণুগুলির তেজস্ক্রিয় ভাঙনের ফলেই তৈরি হয়েছে। যদিও অতি সামান্য রেডিয়াম তৈরি হতেই কোটি কোটি বছর সময় লেগে যায়। ডক্টর মরোজভের সমস্যার সূত্রপাত এরপর থেকে। রেডিয়াম পরমাণুর তেজস্ক্রিয় ভাঙনের হার কিন্তু অত্যন্ত দ্রুত এবং ইউরেনিয়াম পরমাণুর চেয়ে কয়েক গুণ বেশি। রেডিয়ামের অর্ধ আয়ুকাল মাত্র ঘন্টা, দিন অথবা মাসে। একমাত্র রেডিয়াম 226 ভরযুক্ত রেডিয়াম পরমাণু অনেকটা সুস্থিত। এদের অর্ধ আয়ুকাল কয়েক হাজার বছর। এই রেডিয়াম পরমাণু থেকে যে দ্রুত তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে, সেটাই মানুষের শরীরের মারাত্মক ক্ষতি করে। ভারখাইনস্ক আর বাতাগাইয়ের মাঝখানে বিস্তীর্ণ কালো মাটির শয়তানের উপত্যকা। সেখানে খনি শ্রমিকরা পিচ ব্লেন্ড আকরিকের মধ্যেকার রেডিয়ামের তেজস্ক্রিয় বিকিরণ শরীরে ঢোকার ফলে অসুস্থ হয়ে পড়েছে।
তবে খনি অঞ্চল লাগোয়া বিশাল একটি হ্রদ স্থানীয় মতে সোয়ান লেক বা লেবেদিনয় ওজেরোর অস্তিত্ব বিষয়টাকে আরও জটিল করে তুলেছে। রাত ক্রমে ভোর হয়ে আসছে। বদ্ধ জেলখানার কুঠুরির ভিতর আরও একটা উৎকণ্ঠায় ভরা বিনিদ্র রাত কাটল ডক্টর মরোজভের। সামান্য ঝিমুনি এসেছিল তার। হঠাৎ পায়ের শব্দ আর গোঙানির আওয়াজে তন্দ্রা কেটে গেল তার। বিস্ময়ে বিস্ফারিত চোখ মেলে ডক্টর মরোজভ দেখতে পান তার জেল কুঠুরির বারান্দা ধরে হেঁটে আসছেন ডক্টর জিং। তার হাতে পায়ে শিকল পরানো, চুল উস্কো খুস্কো, মুখে যন্ত্রণার ছাপ। তাকে পিছন থেকে ধাক্কা দিতে দিতে নিয়ে আসছে দীর্ঘদেহী এক যমদূত। মরোজভের কুঠুরির সামনে এসে ডক্টর জিং হঠাৎ হুমড়ি খেয়ে মাটিতে পড়লেন। তার থুতুনি কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। ডক্টর জিং যন্ত্রণায় কাতর মুখ তুলতেই ডক্টর মরোজভের সঙ্গে চোখাচোখি হয়। গভীর সমবেদনা ফুটে ওঠে মরোজভের চোখে। তার লেখা চিঠির সূত্র ধরেই ডক্টর জিং বন্দী হয়েছেন। এই নির্দোষ চীনা বৈজ্ঞানিক তার কারণেই এই জটিল ষড়যন্ত্রের আবর্তে এসে পড়েছেন। ডক্টর মরোজভ তবু একটা কথা ভেবে স্বস্তি পান। এই ভয়ঙ্কর সমস্যার বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি এখন তার বন্ধু ডক্টর জিংয়ের সঙ্গে আলোচনা করতে পারবেন। এখনও তিনি সেই ভয়ঙ্কর রাষ্ট্রনেতা যার নাম রোসোমাখা, যাকে কেউ দেখেনি, তার ষড়যন্ত্র থেকে ভারখাইনস্কের জেলে আটক বন্দীদের রক্ষা করার আশা ছাড়েননি। তিনি একটা আশার আলো দেখতে পাচ্ছেন। হয়তো ডক্টর জিং আর তিনি দুজনে মিলে এই সমস্যা থেকে বেরোনোর একটা পথ পাবেন। পাশের কুঠুরিতে বন্দি করা হয়েছে ডক্টর জিংকে। একটাই আশার কথা যে দুজনের জেল কুঠুরির মাঝখানে খুব ছোট একটা ঘুলঘুলি আছে। তার পাশে দাঁড়িয়ে কথা বললে ডক্টর জিং শুনতে পাবেন। জেলের প্রহরীরা সরে যেতেই ডক্টর মরোজভ ফিসফিস করে বলেন, ডক্টর জিং, আপনার এই অবস্থার জন্যে আমি দুঃখিত। শুধু একটা চাপা দীর্ঘশ্বাস ভেসে আসে ওদিকের কুঠুরি থেকে। একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের আবর্তের মধ্যে এসে পড়েছি আমরা সবাই। রোসোমাখা নামের এক উন্মাদ রাষ্ট্রনায়কের হাতে আজ রাশিয়া আর ইউরোপের দেশগুলোর ভবিষ্যৎ ঝুলছে। বিশ্বযুদ্ধের বহু মানুষের মৃত্যু নিশ্চিত করতে লোকটা মরিয়া। রাশিয়ার জয়ের নামে মানব সভ্যতার ধ্বংস চাচ্ছে সেই শয়তানটা। আপাতত ভারখাইনস্কের কারাগারে বন্দী মানুষদের জীবন বিপন্ন। ঘটনাটা খুলে বলুন ডক্টর মরোজভ। ঘুলঘুলির ওপাশ থেকে উদ্গ্রীব কণ্ঠ ভেসে আসে। ডক্টর মরোজভ দ্বিধাহীনভাবে সব ঘটনা বলার মুহূর্তে তার জেল কুঠুরির বাইরে ক্ষীণ আলোয় একটা দীর্ঘ ছায়া পড়ে। তিনি ডক্টর জিংয়ের প্রশ্নের উত্তরটি মুলতবি রেখে তার কুঠুরির অন্য প্রান্তে সরে আসেন।